আসসালামু আলাইকুম সকলকে। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? কালকে রাতের ইনসিডেন্টের জন্য আন্তরিকভাবে দুঃখিত। কালকে রাতে আসলে এত টায়ার্ড ছিলাম, মানে আমি সকালে টাইম মতো তোমাদের সাথে লাইভে আসতে পারিনি, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সো একটু লেট হয়ে গেছে আসতে। আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। তোমরা আমাকে জানাও এখন তোমাদের অডিও ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা, সব কিছু ঠিকঠাক দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কিনা, তাহলে আমরা শুরু করে দিব। ঠিক আছে? আজকে দুইটা টপিক দেখব। আজকের টপিকটা হচ্ছে আমাদের এই উপসর্গ, আর সাথে হচ্ছে বাংলা ভাষার অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ এটা। ঠিক আছে? সো তোমরা জানাও সব কিছু ওকে? সব কিছু ক্লিয়ার দেখা যাচ্ছে শোনা যাচ্ছে? একটু জানাও তাহলে শুরু করে দিই। আচ্ছা, যাই হোক, আমরা শুরু করি আজকের মতো। ঠিক আছে? ওকে, তো তাহলে আমরা শুরু করে দিই, অলরেডি সময় হয়ে গেছে। সো আসো। সো আসসালামু আলাইকুম সকলকে, আবারও স্বাগতম আমাদের বাংলা দ্বিতীয় পত্রের আরেকটি ক্লাসে। আজকের ক্লাসের টপিক হচ্ছে উপসর্গ এবং অপপ্রয়োগ দুটো একসাথে। প্রথম আমরা পড়ব উপসর্গ, তারপর আমরা পড়ব হচ্ছে বাংলা ভাষার অপপ্রয়োগ এবং শুদ্ধ প্রয়োগ। অপপ্রয়োগ এবং শুদ্ধ প্রয়োগের মধ্যে অনেক কথাবার্তা আছে, এটা আমি যখন অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগে যাব তখন এ ব্যাপারে আলোচনা করব। আর উপসর্গটা হচ্ছে কি, আমাদের উপসর্গটা আরেকটা জিনিসের সাথে রিলেভেন্টলি আসে, সমাস অথবা উপসর্গ। ঠিক আছে? সো হয় তোমাকে সমাস অ্যান্সার করতে হবে অথবা উপসর্গ অ্যান্সার করতে হবে। সমাস পাঁচে পাঁচ কীভাবে অ্যান্সার করতে হবে, সমাসে মার্ক কীভাবে তুলতে হয়, এটা নিয়ে আমি ফুল ডিটেইলে ক্লাস নিয়েছি। সমাসের ক্লাসটা আমার অলরেডি আপলোড হয়েও গেছে, সমাসের ক্লাস তোমরা অলরেডি দেখছো। সো এখন যদি তোমাদের কারো মনে হয় যে সমাস আমি অ্যান্সার করব না, আমি উপসর্গ অ্যান্সার করতে চাই, আমি উপসর্গ হচ্ছে করব, আমি সমাস না দিয়ে উপসর্গের যে রিটেনগুলো আছে সেগুলো অ্যান্সার করব। ওকে, তুমি করতে পারো, কোনো সমস্যা নেই। উপসর্গ থেকে একদম হাতে গোনা 2 থেকে 3টা রিটেনই, 2 থেকে 3টা প্রশ্নই আছে, এর বাইরে উপসর্গ থেকে কোয়েশ্চেন আসে না। ঠিক আছে? এই 2-3টে প্রশ্নের বাদে উপসর্গ থেকে কোয়েশ্চেন আসে না। আর অপপ্রয়োগের ক্ষেত্রেও হচ্ছে এরকম স্পেসিফিক কোয়েশ্চেন। অপপ্রয়োগের ক্ষেত্রে যে দেখা যায় কিছু ভুলগুলোকে শুদ্ধ করতে হয়, তো এরকম ভুলগুলোকে শুদ্ধ করার জন্য বোর্ড কোয়েশ্চেনে কিছু ফরম্যাট আছে, 50-60টা কোয়েশ্চেনের দেখা যায় কমন ফরম্যাট, ওগুলোই ঘুরায় ফিরায় দেয়। ঠিক আছে? প্রতি 5-10 বছর ধরে ওগুলোই ঘুরায় ফিরে আসতেছে। সো ওটা যখন অপপ্রয়োগে যাব তখন আমি দেখা দিব। আগে উপসর্গটা আমরা শেষ করি। ঠিক আছে? উপসর্গটা শুরু করার আগে একটা কথা বলবো, উপসর্গে 5 আউট অফ 5 সচরাচর দেয় না। উপসর্গে সাধারণত 5 আউট অফ 5 খুবই কম দেয়, এটা খুবই টাফ। কিন্তু উপসর্গে নর্মালি যেটা পাওয়া যায় সেটা হচ্ছে 3 থেকে 4 পাওয়া যায়। ঠিক আছে? উপসর্গটা আমি এই কারণে দিতে একটু ডিসকারেজ করি যে 1-2 মার্ক তো তুমি ফুল লেখাপড়া কম দিতে পারে, তাই সমাজটা হচ্ছে বেটার প্রেফারেন্স। মাঝে মধ্যে 5-5ও দেয়, বাট রেয়ার কেস। ঠিক আছে? এটা হচ্ছে রেয়ার কেস। আচ্ছা, সো এই ছিল হচ্ছে উপসর্গের কথাবার্তা। এখন আমরা সামনের দিকে যাই। উপসর্গ নিয়ে যেসব কোশ্চেন আসে তার মধ্যে কোশ্চেন আছেই 2টা। একটা হচ্ছে আমাদের যে উপসর্গ কাকে বলে, উপসর্গের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। আরেকটা হচ্ছে উপসর্গ কাকে বলে, উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে, এটা ব্যাখ্যা করো। ঠিক আছে? এই 2টা কোশ্চেনই নর্মালি আমাদের আসে, এই 2টা কোশ্চেন আমাদের নর্মালি আসে। এখন প্রথম কোশ্চেনে যদি আমরা দেখি যে উপসর্গ কাকে বলে বা উপসর্গের প্রয়োজনীয়তা। সো উপসর্গ হচ্ছে বাংলা ভাষায় যে সকল অব্যয়সূচক শব্দাংশ বাক্যে স্বাধীন পদরূপে ব্যবহৃত হতে পারে না, কিন্তু তার আগে বসে অর্থের সংকোচন, সম্প্রসারণ, পূর্ণতা, পরিবর্তন সাধন, মানে তার অর্থকে মডিফাই করে, সোজা ভাষায় হচ্ছে অর্থের মডিফিকেশন করে।
এখন এই যে অর্থের মডিফিকেশন করতেছে, এই মডিফিকেশনটা কখনো অর্থের সংকোচন হিসেবে করে, কখনো সম্প্রসারণ করে করে, কখনো পূর্ণতা দান করে, কখনো পরিবর্তন সাধন করে, ইভেন কখনো নতুন অর্থবোধক শব্দ গঠন করে। সো এইখানে টোটাল 5টা জিনিস ঘটে, ঠিক আছে? 5টা জিনিসই উল্লেখ করতে হবে যখন আমরা উপসর্গের সংখ্যাটা লিখতে যাব, কারণ এই সংখ্যায় হচ্ছে আমাদের 1 মার্ক, ঠিক আছে? এই সংখ্যাটা হচ্ছে আমাদের 1 মার্ক, 1 মার্ক। সো বাংলা ভাষায় যে সকল অব্যয়সূচক বলতে কি মানে আমাদের বিশেষ্য বিশেষণ সর্বনাম আর ক্রিয়ার বাইরে বাকি যা যা আছে, ওই অনুসর্গ বলো, যোজক বলো, আবেগ শব্দ বলো, সবই দিন শেষে অব্যয়, ঠিক আছে? সো অব্যয়সূচক শব্দাংশগুলো বাক্যে যখন স্বাধীন পদরূপে, তারা নিজেরা স্বাধীন পদরূপে বসতে পারে না, কিন্তু অন্য একটা শব্দের আগে বসে তার অর্থের সংকোচন, সম্প্রসারণ, পূর্ণতা আরও হাবিজাবি যা যা করা দরকার, মানে ওই অর্থটাকে বিভিন্নভাবে মডিফাই করে, কখনো অর্থটা ছোট করে, কখনো অর্থটা আরও ওয়াইড করে, কখনো ফুলফিলমেন্ট দেয়, কখনো চেঞ্জ করে, ইভেন কখনো নতুন শব্দও নিয়ে আসে, ঠিক আছে? সো এইগুলোকে উপসর্গ বলে। তো এই যে আমি যেগুলো বললাম না, এগুলোই হচ্ছে উপসর্গের প্রয়োজনীয়তা। সো উপসর্গ বলে এই পর্যন্ত বলে, তুমি যদি উপসর্গের প্রয়োজনীয়তাটা বলো যে উপসর্গের প্রয়োজনীয়তা কি কি, তখন এই এখান থেকে সবগুলো লেখা লাগবে না, 4টা লিখলে হবে। যে নতুন অর্থবোধক শব্দ তৈরি করে। উপসর্গ ধরো আমি লিখলাম যে তোমার কি বলা যায়, নর্মাল যদি আমি একটা শব্দ বলি, একটা হচ্ছে হার, এই হার মানে রেট, এই হারের আগে যদি আমি উপশব্দটা বসাই তাহলে এটা হয় যে উপহার, যেটার অর্থ হচ্ছে গিফট। আবার ধরো আমি হারের জায়গায় লিখলাম প্রহার, প্রহার মানে হচ্ছে মাইডা বা মারা, প্রহার করা, বিট। আবার যদি আমি প্রো এর জায়গায় এখানে বসাই যে তোমার আহার, সরেয়া বসাই আহার, আহার মানে হচ্ছে ইট। তো এই যে আমি একবার এক একটা উপসর্গ বসানো এক একটার মিনিং পাচ্ছি বা পরিবর্তন সাধন করতেছি, নতুন অর্থবোধক শব্দ তৈরি করতেছি, এই কাজটা পারে। তারপর হচ্ছে অর্থের পূর্ণতা সাধন, ধরো পূর্ণ বলা আছে, পূর্ণ মানে কিন্তু ফুলফিল, তবু আমি আগে পরি শব্দটা বসাই, এটাকে বললাম পরিপূর্ণ, আমি অর্থটাকে আরও বেশি কমপ্লিট করলাম। সংকোচন বা প্রসারণ, এটাও সেমভাবে করা যেতে পারে। আর পরিবর্তন সাধারণত আমি বললাম, ঠিক আছে? এই যে যেভাবে বললাম এইভাবে সবগুলো করা যেতে পারে। এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে আমাদের নতুন অর্থবোধক শব্দ তৈরি করতে পারে। আর উপসর্গের ক্ষেত্রে তুমি যখন প্রয়োজনীয়তা বলবা, এখান থেকে এই 4টা বা যে এই 5টার মধ্যে যে কোনো 4টা লিখতে হবে, আমি সাজেস্ট করবো এই 4টা লিখতে। আর আরেকটা জিনিস, সেটা সবসময় লিখে দিবা, যদিও না চায় তবু লিখে দিবা যে উপসর্গের নিজস্ব অর্থবাচকতা নেই কিন্তু অর্থদত্তকতা আছে। এই জিনিসটা কি, এটা নিয়মটা আমরা পরে আসতেছি, এটা নিয়ে পুরো ব্রড কোয়েশ্চেনই আসে, ঠিক আছে? এটা নিয়ে আমাদের পুরো ব্রড কোয়েশ্চেনই আসে, এই ব্যাপারটা আমরা আসতেছি পরে, ঠিক আছে? অগ্রটা কেটে দিই। বাংলা ভাষায় ব্যবহৃত উপসর্গ 3 প্রকার: বাংলা উপসর্গ, তৎসম উপসর্গ, বিদেশি উপসর্গ, ঠিক আছে? এখন উপসর্গ তো আমরা নর্মালি দেখলাম যে আচ্ছা উপসর্গ কেমন কি। এখন উপসর্গের প্রয়োজনীয়তা নর্মালি চাই, উপসর্গের প্রয়োজনীয়তা এখানে এবারটুকু ব্যাখ্যা করলেই হয়ে যাবে। কিন্তু উপসর্গে আর হচ্ছে এই যে নিচে প্রকারভেদটা দিয়ে উপসর্গের প্রয়োজনীয়তা বলে হবে। কিন্তু যদি বলে উপসর্গের প্রকারভেদ ব্যাখ্যা করো, উপসর্গ কত প্রকার ও কি কি, তখন হচ্ছে সবগুলো উপসর্গ নিয়েই জানতে হবে। আর যেহেতু উপসর্গ পড়তে আসছে, কোনটা কোন ভাষা বা কোনটা কোন টাইপের সেটা জেনে রাখাটা আমি মনে করি অ্যাটলিস্ট দরকার আছে, কারণ উপসর্গে পড়া জিনিস খুবই কম। যদি এর মধ্যেও একটু এদিক ওদিক করে, একটু একটা কোয়েশ্চেন বাইরে থেকে দেয়, কিছু বলার নাই, ঠিক আছে? একটু দেখে রাখাটা আমি মনে করি সেফ, ঠিক আছে? সো এখানে হচ্ছে আমাদের বাংলা উপসর্গ যদি আমরা দেখি, বাংলা উপসর্গ হচ্ছে টোটাল 21টা। এখানে সবগুলো উপসর্গের নাম আছে, যদি কেউ চাও মুখস্থ করতে পারো, যদি কেউ চাও প্রথম 5-10টা মুখস্থ করে ইত্যাদি দিয়ে লিখে আসতে পারো। 21টাই একদম এরকম সিরিয়াল লিখতে হবে এমন না, তবে তুমি তোমার জানার জন্য সবই একবার পড়তে পারো। তবে সবচেয়ে মুখস্থ করে পরীক্ষার হলে সবাই লিখে আসতে হবে ব্যাপারটা এমন না, এতগুলো এরকম ঘা জ না এসব এভাবে মুখস্থ করা সম্ভব না। আমার একটা ফ্রেন্ড খালি পারতো, ও ছাড়া আমি আর মনে হয় না কারো মুখস্থ করতে দেখছি জিনিসটা। তৎসম উপসর্গ 20টা, এই 20টাও তুমি মনে করো প্রথম 5-6টা লিখে তারপর ডট ডট দিয়ে ইত্যাদি লিখে দিলাম, ঠিক আছে? এইগুলো হচ্ছে বাংলা উপসর্গ মোট 21টা, তৎসম উপসর্গ 20টা। বাংলা উপসর্গগুলো হচ্ছে আমাদের সব বাংলা ভাষা থেকে উপসর্গ, ঠিক আছে? বাংলা ভাষায় আমরা বাংলা শব্দে যেসব উপসর্গগুলো ইউজ করি সেগুলো হচ্ছে আমাদের বাংলা উপসর্গগুলো। আর যেগুলো হচ্ছে আমাদের সংস্কৃত থেকে আসছে, অথবা যেসব শব্দ সংস্কৃত থেকে আসে সেই সব শব্দে যেসব উপসর্গগুলো ইউজ হয় তাদেরকে বলা হয় তৎসম উপসর্গ। তৎসম মানে হচ্ছে সংস্কৃত, ঠিক আছে? তৎসম মানে হচ্ছে সংস্কৃত, তৎসম মানে হচ্ছে সংস্কৃত।
আচ্ছা, এই গেল বাংলা উপসর্গ আর তৎসম উপসর্গ। এখন হচ্ছে বিদেশি। আমাদের বাংলা ভাষায় যেসব উপসর্গ আছে এবং সংস্কৃত থেকে যেগুলো আসছে বা সংস্কৃত শব্দে যেগুলো ব্যবহার হয়, এইগুলা বাদে বাকি যা উপসর্গ আছে সব হচ্ছে বিদেশি উপসর্গ। এই জন্য বিদেশি উপসর্গের দেখা যায় স্পেসিফিক কোনো কাউন্ট নাই। তবু আমরা ভাষা অনুযায়ী কয়েকটা ভাগে ভাগ করি, এই কয়েকটা জানলেই হয়। তো ফার্সি ভাষার ক্ষেত্রে উপসর্গের ভাগ হচ্ছে এখানে যা কার, দর, নানিম, ফি, বদ, বেবর, ব, কম। জিনিসটা কিভাবে কাজ করে, এক একটা উপসর্গ এক একটা অর্থে বসে। তো বললাম না, নতুন অর্থবোচক শব্দ গঠন করে বা অর্থের সংকোচন প্রসারণ ঘটে। যেমন হচ্ছে আম, না অর্থে, না অর্থে এখানে না বসে, যেমন নারাজ, না মঞ্জুর, না খোশ, না লায়েক। এই যে খোশ মানে কিন্তু হচ্ছে তোমার খুশি, তো না খোশ মানে কি, যে খুশি না। মঞ্জুর মানে হচ্ছে জিনিসটা অ্যাপ্রুভড হয়ে গেছিল বা জিনিসটা মানে কি বলা যায় অনুমোদিত হয়েছিল, কিন্তু না মঞ্জুর মানে জিনিসটা অনুমোদিত হয়নি বা অনুমোদন বাতিল হয়ে গেছে। শুধু রাজ মানে তো বা শুধু রাজটা হচ্ছে রাজি থেকে, নারাজি, ওই রাজি থেকে নারাজটা আসছে। যে যখন কেউ রাজি হয়ে যায় তখন তো সে অ্যাগ্রি করতেছে, কিন্তু যখন নারাজ এর মানে কি, সে রেগে আছে, সে আমার উপর খুশি না। রাজি খুশি বলি না যে আমরা সে রাজি খুশি কিনা। সো রাজি মানে হচ্ছে সে খুশি বা সে সন্তুষ্ট, কিন্তু নারাজ মানে অসন্তুষ্ট। সো বিপরীতার্থক মিনিং এ না অর্থটা বসে। বে হচ্ছে না অর্থে, তবে বেটা হচ্ছে যে তার মধ্যে নাই। বে অ্যাকচুয়ালি নাও না, বে অ্যাকচুয়ালি নাই অর্থে বসে, ঠিক আছে। যে বে আদব, বে আক্কেল, বে কসুর, বে তার। বে আদব মানে কি, যার আদব নাই। বে আক্কেল, যার আক্কেল নাই। বে কসুর, যার কসুর নাই, ঠিক আছে। যার কোনো কসুর মানে কি তোমার ত্রুটি, তো যার কোনো ত্রুটি নেই বা যার কোনো দোষ নাই। বেতার মানে যার তার নেই, ওয়্যারলেস যেটা, ঠিক আছে। তো অর্থের সম্প্রসারণ বা সংকোচন এখানে ঘটতেছে। ওই যে কমজোর, এখানে সংকোচন ঘটতেছে, ঠিক আছে। জোর, জোর মানে কিন্তু শক্তি, কিন্তু কমজোর সংকোচন হইতেছে, স্বল্প অর্থে বুঝেছে। কমজোর, তার শরীরে জোর কম বা তার গায়ে জোর কম, তার সে দুর্বল, ঠিক আছে। তো এখানে অর্থটা সংকোচন হইতেছে, যা অর্থ ছিল জোর বলতে বা একটু শক্তিশালী বোঝানো হয়েছিল, সেটাকে আরো কমায় বোঝানো হইতেছে। ওকে, কম বকত সেম, এগুলা ফার্সি শব্দ। তো ফার্সি হচ্ছে মোটামুটি এরকম। আরবি হচ্ছে যে আম, খাস, লাগর বা খয়ের বাজে, ঠিক আছে। এই কয়টা, যে যদি খাস দিয়ে বলি, খাসটা হচ্ছে বিশেষ অর্থে ব্যবহৃত হয়। কিছু কিছু উদাহরণ আর কি দিয়ে দিয়েছে, বিদেশিগুলো একটু আনকমন, তাই একটু উদাহরণ নিয়ে আসে, নাইলে উপরেগুলো কিন্তু উদাহরণ আনি নেই। আর আনলেও দেখা যেত যে 2-3 পেজ ভরে উদাহরণ দিতে হইতো, ঠিক আছে। তো আমরা যদি বাংলা উপসর্গের উদাহরণ দিই, একটা হচ্ছে অকাল, একটা হচ্ছে কি বলা যায়, আর দিয়ে বলতে পারি আমরা আর চোখা বা আর চোখে, ইতি দিয়ে আমরা তারপর হচ্ছে আমরা ইয়া, কই গেল, ইতি, কদ, কু, নি, পাতি। নি দিয়ে আমরা বলতে পারি পাতি আছে। আচ্ছা, হাঁস থেকে পাতি হাঁস, এটা আমরা বলতে পারি। ছাগল থেকে রাম ছাগল। তারপর এরকম আরো আছে, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। ভাত থেকে হাবাত, ভাত থেকে হাবাত, এই হাটা হচ্ছে আমাদের ইয়া উপসর্গ। আর তৎসম উপসর্গ যে প্র থেকে বললাম, যেটা ভাত থেকে প্রভাত, জয় থেকে পরাজয়। তারপর অপ থেকে বলতে পারি হচ্ছে আমরা অপব্যবহার। তারপর দূর দিয়ে বলতে পারি আমরা হচ্ছে দুর্দিন। এগুলো হচ্ছে আমাদের উপসর্গগুলো ব্যবহার। কিছু উদাহরণ আমি বাংলা এবং তৎসমেও দিলাম। ফার্সি গেল, আরবি তো বলছিলাম খাস। এখন আরবিতে হচ্ছে আমাদের ইয়া, ফার্সি যেমন না বা বে হচ্ছে না নাই অর্থে ব্যবহৃত হয়, উপসর্গে আরবি উপসর্গের ক্ষেত্রে লা শব্দটা হচ্ছে না অর্থে ব্যবহৃত হয়। যেমন লা জবাব বা লা ওয়ারিশ, ওয়ারিশ নাই বা জবাব নাই, ঠিক আছে। তো তুমি যেটা করলা এটার মানে কোনো উত্তর হয় না, খুবই চমৎকার ছিল। আমরা বললাম আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, সেই ক্ষেত্রে লা জবাবটা ইউজ হয়। আর লা ওয়ারিশটা হচ্ছে মানে কোনো কিছু ওয়ারিশ বা কোনো কিছুর মালিকানা নেই সেরকম অর্থে। ইংরেজির ক্ষেত্রে এরকম হচ্ছে ফুল হাফ হেড সাব। তোমরা জানো এগুলা কোথায় কেমনে বোঝায়। তো আমি যদি বলি ফুল প্লেট, আমি যদি বলি ফুল ফ্লেজড, তো এই যে ফুলটাকে আমি যে আগে বসাইতেছি, এটা দেখা যায় বাংলায় ফুলটা বসে, ঠিক আছে। তারপর হচ্ছে হাফ, হাফ ডান, তারপর হচ্ছে হাফ প্লেট। তারপর আমরা বলতে পারি যে আম, কি বলা যায়, হাফ টাইম, বা আমরা বাংলায় সব শব্দগুলো ইউজ করি, দেখা যায় ইংলিশ শব্দের সাথে মিশে আমরা ইউজ করি। তারপর হেড স্যার, হেড থেকে আমরা বলতে পারি হেড স্যার, ঠিক আছে। তারপর আরও আছে, এখানে আমরা সবসময় হেড স্যার বা হেডমাস্টার সবচেয়ে বেশি ইউজ করি, তো এটাই বললাম। আর সাব দিয়ে হয় সাব ইন্সপেক্টর, তারপর সাব কমান্ডার, তারপর হচ্ছে আমাদের সাব কমিশনার, সাব মেয়র, সব রকম।
এরকম অর্থে আর কি এগুলো ইউজ হয়। এটা ইংলিশে বলতে পারো এগুলা প্রিফিক্সের মতো কাজ দেয়। বাংলা ভাষাও দেখা যায় ইংলিশের শব্দগুলো আছে সেগুলোর আগে এরকম বসে, ঠিক আছে। উর্দু বা হিন্দির ক্ষেত্রে দুইটাই আছে, হর এবং হরেক। হরেক হচ্ছে প্রত্যেক অর্থে বা নানা রকম অর্থে বসে, যেমন হররোজ, হরমাইনা। হরেক হচ্ছে নানা রকম অর্থে বসে, যেমন হরেক রকম। হরেক রকম এটা হচ্ছে নানা রকম অর্থে বসে। হরেক রকম, হরেক রঙের, এটা হচ্ছে নানা রকম অর্থে বসে। কিন্তু হর বলতে প্রত্যেক বোঝে, যেমন হর রোজ প্রত্যেক দিন, হর মাহিনা প্রতি মাসে, হর কিসিম প্রতি রকম, হর হামেশা প্রতিনিয়ত, ঠিক আছে। এখানে হর হচ্ছে প্রতি বা প্রত্যেক অর্থে বসে। সো উপসর্গ নিয়ে তো মোটামুটি যখন এই ক্লাসিফিকেশন যদি জিজ্ঞেস করে, এইটুকু ক্লাসিফিকেশন বেসিকভাবে লিখে দিলেই হবে। এই বাংলা তৎসমের কয়েকটা লিখে জাস্ট ডট ডট দিয়ে দিবা, কয়েকটা উদাহরণ দিবা। বিদেশির ক্ষেত্রে এগুলো একটু আলাদা হবে, এগুলো সবই লিখতে হবে। এগুলো সবই লিখলা, মোটামুটি এইভাবে লিখলে এখান থেকে নাম্বার পেয়ে যাবা। আর উপসর্গ কাকে বলে প্রয়োজনীয়তা তো বললামই। এইগুলা হচ্ছে নর্মালি আমাদের আসে, নর্মালি আর কি আসে আসে না এমন। আর সবচেয়ে বেশি যে কোশ্চেনটা আসে উপসর্গ থেকে সেটা হচ্ছে এই কোশ্চেনটা, যে উপসর্গ কাকে বলে। এখানে 1 মার্ক, আর নিজস্ব অর্থবাচকতা নেই, অর্থদত্তকতা আছে, এইখানে হচ্ছে 4 মার্ক, ঠিক আছে। এই কোশ্চেনটা সবচেয়ে বেশি আসে। একটু তোমাদের অবস্থা দেখি। আচ্ছা, আজকে মানুষজন নাই। আচ্ছা, সো উপসর্গের নিজস্ব অর্থবাচকতা নেই কিন্তু অর্থদত্তকতা আছে। এটাকে যদি ব্যাখ্যা করতে বলি তাহলে হচ্ছে বাংলা ভাষায় যে সকল অব্যয়সূচক শব্দাংশ বাক্যে স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে না, কিন্তু হচ্ছে শব্দের আগে বসে শব্দ অর্থের বিভিন্ন মডিফিকেশন করে, ওই যে যেটা বললাম সেরকম কাজ যদি করে তাকে উপসর্গ বলে। এই গেল হচ্ছে আমাদের সংজ্ঞাটা, ঠিক আছে। এই গেল হচ্ছে আমাদের সংজ্ঞাটা। এখন উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদত্তকতা আছে। এটার অর্থটা কি? অর্থবাচকতা হচ্ছে অর্থবাচক মানে কোনো একটা কিছু মিনিংফুল। অর্থবাচক মানে হচ্ছে মিনিংফুল, অর্থবাচকতা হচ্ছে মিনিংফুলনেস। মানে তুমি একটা ওয়ার্ড, যেমন আমি যদি বলি কলম, কলম একটা শব্দ, পূর্ণাঙ্গ একটা শব্দ, কলম একটা অর্থ প্রকাশ করে। সো কলম একটা অর্থবাচক শব্দ। তারপর আমি যদি বলি খাতা, খাতা বলতে আমি একটা কিছুকে বুঝাচ্ছি এবং একটা পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করতেছি, যে খাতা বলতে একটা পূর্ণাঙ্গ খাতা। এমন না যে আচ্ছা আমাকে খাতা বলার পর আবার জিজ্ঞেস করতেছে যে খাতা, খাতা আবার কি। যেমন মানে আমি বললাম না শব্দটা ইনকমপ্লিট, শব্দটা এখানে অসম্পূর্ণ না, শব্দটা সম্পূর্ণ। খাতা বলতে আমি একটা পূর্ণাঙ্গ অর্থ মিন করতেছি, ঠিক আছে। তো অর্থবাচক একটা শব্দ হচ্ছে খাতা। উপসর্গগুলো এরকম অর্থবাচক হয় না। তুমি যদি শুধু বলো উপ, শুধু বলো প্র, শুধু বলো অঘা, শুধু বলো পাতি, এটা কোনো অর্থ মিন করবে না, ঠিক আছে। মানে পাতি মানে কি, অঘা মানে কি, অ মানে কি, পরি মানে তুমি কি বুঝাইতেছো, এরকম একটা অর্থ জানতে চাই আমরা। সো অর্থবাচকতা নেই, অর্থবাচক শব্দ হিসেবে উপসর্গ বসে না, কিন্তু অর্থদত্তকতা আছে। অর্থদত্তকতাটা কি, মানে ধরো দোতনা মানে কি? দোতনা মানে তো হচ্ছে কোনো কিছুকে মানে কি আহ, উদ্বুদ্ধ করা বা কোনো কিছুকে সাহায্য করা, ঠিক আছে, দোতনা। তো অর্থদত্তকতা হচ্ছে, অর্থদত্তকতা যে একটা কিছু অর্থ বা একটা নর্মালি শব্দ যেটা নিজে অর্থ প্রকাশ করতে পারতেছে সেইটাকেই আরও একটা নতুন অর্থে, আরও একটা ভিন্ন অর্থে, আরও একটু মানে কি বলা যায় সংকুচিত বা সম্প্রসারিত আরেকটু ডিফারেন্ট অর্থে, পুরোপুরি ডিফারেন্ট হইতে পারে, কিছুটা ডিফারেন্ট হইতে পারে, আরেকটু ডিফারেন্ট অর্থে যে প্রকাশ করা হইতেছে বা আরেকটু ডিফারেন্ট অর্থে যে প্রকাশ করতে সাহায্য করা হইতেছে সেটাকে বলা হয় যে অর্থদত্তকতা, যে তার অর্থের দোতনা দিতেছে। ওকে, উপসর্গ এই কাজটা করে যে সে নিজে অর্থ প্রকাশ করতে পারে না, কিন্তু অন্য কেউ যখন অর্থ প্রকাশ করতে না তখন তার আগে উপসর্গ বসে বিভিন্ন রকম মিনিং তৈরি করে, বিভিন্ন রকম মিনিং, বিভিন্ন রকম অর্থের দোতনা সৃষ্টি করে। যেমন আমি যদি দেখাই উপসর্গের অর্থবাচকতা বা নিজস্ব কোনো অর্থ নেই, এই যে অর্থবাচকতা মানে হচ্ছে নিজস্ব কোনো অর্থ, অর্থবাচকতা মানে হচ্ছে নিজস্ব কোনো অর্থ, কিন্তু এগুলো শব্দ বা ধাতুর আগে বসে অর্থের বিভিন্ন ধরনের পরিবর্তন। এই যে অর্থের বিভিন্ন ধরনের পরিবর্তন, এই অর্থের বিভিন্ন ধরনের পরিবর্তন সাধন, এইটাকে বলা হয় অর্থদত্তকতা। এই জিনিসটাকে বলা হয় হচ্ছে অর্থদত্তকতা, অর্থের দোতনা দেয়, এটাকে বলা হয় অর্থের দোতকতা। যেমন আমি যদি উদাহরণ দিই, যে এখানে তুমি এটুকু বলে একটা উদাহরণ দিবা যে কাজ শব্দের আগে, এই যে কাজ শব্দের আগে আমি যদি অব্যয়টা বসাই, তাহলে অব্যয়টা বসে বা উপসর্গটা বসে একটা নতুন শব্দ তৈরি করে যেটার নাম হচ্ছে অকাজ। এই অকাজ গঠিত হয়, যেটার অর্থ হচ্ছে নিন্দনীয় কাজ। শুধু কাজ মানেই তো একটা কাজ বোঝায়, তারপর হচ্ছে নিন্দনীয় কাজ বুঝাইতেছে। এখানে অর্থের সংকোচন ঘটছে।
আবার ধরো বললো পূর্ণ, ওই যে আমি যেটা বললাম পূর্ণ মানে কিন্তু ভরা, তবে শব্দের আগে পরি বসে আমি আবার বললাম পরিপূর্ণ, হয়ে গেল পরিপূর্ণে। পরিপূর্ণ শব্দটা হচ্ছে আগের শব্দটার অর্থকে আরো বেশি সম্প্রসারিত, আরো বেশি গুছানো, আরো বেশি মানে কি বলা যায়, আরো বেশি ওয়াইড করতেছে। একইভাবে এই যে অ বসায় যে আমি অর্থটাকে চেঞ্জ করলাম, দেখো কাজ কিন্তু একটা শব্দ ছিল, তবু আমি অব্যয়টা ইউজ করে, উপসর্গটা ইউজ করে তার অর্থের একটা পরিবর্তন সাধন করছি, তার অর্থের মধ্যে নতুন একটা দোতনা সৃষ্টি করছি। পূর্ণ থেকে আমি পরিযোগ করে পরিপূর্ণ আরেকটা নতুন দোতনা সৃষ্টি করছি। হার শব্দের আগে যখন আমি সরেয়া বসেছি তখন সেটা হয়ে গেছে আহার বা খাওয়া, একটা নতুন শব্দ ইউজ হইতেছে, নতুন শব্দ তৈরি হইতেছে। প্রহার, মারা, বিহার, ভ্রমণ, পরিহার, ত্যাগ, উপহার, পুরস্কার। এক একটা একটা শব্দের আগে, হার কিন্তু শব্দ একটা, কিন্তু এর আগে এক একটা উপসর্গ বসতেছে, এক একটা মিনিং আসতেছে, এক একটা অর্থের পরিবর্তন হইতেছে। সো এই যে জিনিসটা ঘটতেছে, এই যে অর্থের যে পরিবর্তন সাধন হইতেছে, শব্দ কিন্তু যা ছিল তাই আছে, কিন্তু তারপরও অর্থগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থগুলো মডিফাই হয়ে যাচ্ছে। কিন্তু এই যে ওয়ার্ডগুলো বসে, এই যে উপসর্গগুলো বসে অর্থটাকে চেঞ্জ করছে, তুমি যদি আলাদাভাবে এদের বসাও, এরা কোনো মিনিং বা কোনো সেন্স মেক করবে না। সো এদের অর্থবাচকতা নেই, কিন্তু অর্থের দোতনা সৃষ্টি করছে, তাই এদের অর্থদত্তকতা আছে। সো এই জিনিসটা লিখে তুমি লিখবা লক্ষণীয়, এখানে অব্যয়সূচক শব্দাংশগুলো অন্য শব্দের অর্থে প্রভাব বিস্তার করলেও এদের নিজেদের আলাদা কোনো অর্থ নেই। এ কারণেই বলা হয় উপসর্গের অর্থবাচকতা নেই, অর্থদত্তকতা আছে। ঠিক আছে? সো উপসর্গ কিন্তু মেইনলি এই কয়েকটা কোশ্চেনই ঘুরে ফিরে আসে। আর আরেকটা জিনিস যেটা বড় জোর যদি অ্যাটিপিক্যাল করে সেটা আসতে পারে, সেটা হচ্ছে তোমাকে কয়েকটা উপসর্গ দিয়ে বলবে যে কোনো 5টি উপসর্গ দিয়ে শব্দ গঠন ও বাক্য তৈরি করো। যদি বড় জোর অ্যাটিপিক্যাল করতেই চায়, এই কাজটা করতে পারে। এটা আমি একবার কোন একটা মডেল টেস্টে এই কোশ্চেনটার সম্মুখীন হয়েছিলাম। যদি উপসর্গ থেকে কিছু ডিফারেন্ট করতে চায়, এই একটা জিনিস করতে পারো, তবে এটা করার সম্ভাবনা খুবই কম। ঠিক আছে? সো এই জন্য আমি উপসর্গগুলো দেখা দিচ্ছি যে তোমাদের কোনটা কি আসলে যেন তোমরা বুঝতে পারো। বাট ব্যাপারটা হচ্ছে কি, এই যে যে কয়টা কোশ্চেন দেখাইলাম না, এই কয়েকটা থেকে ঘুরে ফিরে প্রতি বছর আসছে। তুমি বোর্ড কোশ্চেনগুলো খুলে দেখো, যেটা আমি বললাম এগুলা থেকে বারবার আসে, এটাই বারবার আসে। ঠিক আছে? একই কোশ্চেন, এই কোশ্চেন যে কতবার আসে হিসাব নেই। ওই যে ম্যাথের মধ্যে কিছু কোশ্চেন থাকে না 14 বার 18 বার করে আসে, এটা হচ্ছে বলতে গেলে ওই টাইপের একটা কোশ্চেন। ঠিক আছে? সো উপসর্গ আমাদের এই পর্যন্তই, উপসর্গ হচ্ছে আমাদের এই পর্যন্ত। উপসর্গের বেশি আমাদের আসলে পড়ার কিছু নাই। উপসর্গে এই কয়েকটা জিনিসই এখন হচ্ছে আমাদের বাংলা ভাষার অপপ্রয়োগ আর শুদ্ধ প্রয়োগ। সো উপসর্গটা তোমাদের কাছে ক্লিয়ার কিনা, বা উপসর্গের মধ্যে তোমাদের কিছু জানার আছে কিনা আমাকে একটু বলো, যদি কারো কোনো কনফিউশন বা কোনো কিছু জানার থাকে। সুমিত্র বণিক, সমাজকে পড়াবেন? ভাইয়া সমাজ পড়িয়ে ফেলছি। আমার লাইফ কি ক্লিয়ার একটু বলো তো, আমার লাইফ কি আটকাচ্ছে নাকি? না, স্ট্রিমিং তো ঠিকঠাক হইতেছে। না, স্ট্রিমিং ঠিকঠাক আছে, সব ওকে। সমাস আমি পড়ায় ফেলছি ভাইয়া। সমাসের ক্লাস আমার ইউটিউবে আপলোড হয়ে গেছে, গ্রুপেও হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা, এমডি কিরণ খান বলছে ক্লিয়ার। এখানে আসলে বুঝার তো তেমন কিছু নেই, খুব সহজ একটা জিনিস। তবু আমি জিজ্ঞেস করলাম যে কারো যে কোনো যদি কনফিউশন বা কোনো জিজ্ঞাসা থাকতো, আমি সেটাকে আবার রিপিট করতাম। আচ্ছা আসো, এবার আমরা যাব হচ্ছে অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগে। অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগে জিনিসটা কি? অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগের ক্ষেত্রে যেটা হবে, অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগের ক্ষেত্রে বাংলা ভাষায় তোমাকে যেটা দিবে, দুইটা জিনিস দিবে। হয় একটা বাক্য, হয় বাক্য শুদ্ধি করতে দিবে, অথবা অনুচ্ছেদ শুদ্ধ করতে দিবে। বাক্য শুদ্ধি করতে দিলে তোমাকে 7টা 8টা বাক্য দিয়ে বলবে যে কোনো 5টাকে শুদ্ধি করতে। অনুচ্ছেদ দিলে অনুচ্ছেদ বলবে এখান থেকে 5টা ভুল বের করে অনুচ্ছেদটাকে জাস্ট শুদ্ধ করতে বলবো। অনুচ্ছেদের মধ্যে তুমি মোটামুটি 5টার মতো ভুল পাবা। যেহেতু অপপ্রয়োগ বা শুদ্ধ প্রয়োগ এটা হচ্ছে 5 মার্কের একটা কোয়েশ্চেন, সো এখানেও তুমি 5টা ভুলই পাবা। একটা অনুচ্ছেদ থেকে তুমি যদি দেখো যে তোমার 5টা ভুল শুদ্ধ হয়ে গেছে, তুমি 5টা ভুল পেয়ে গেছো, 5টা ভুল শুদ্ধ করে অনুচ্ছেদটা নতুন করে লিখে দিবা, হয়ে যাবে। ঠিক আছে? আর এখানে বাক্য বলো বা অনুচ্ছেদ বলো, দুই ক্ষেত্রেই আমি যেটা বলবো যে বাক্য বা অনুচ্ছেদ পুরাটা লিখতে হবে। তুমি যদি জাস্ট ভুলের অংশটা লিখে দাও, যে কোন অংশটা ভুল, ওইটুকু অংশ তুমি বক্স করে করে লিখে দিলা, মার্ক দিবেই না। মার্ক যদি কেটেও দেয় কিচ্ছু বলে, মার্ক দিবেই না। সো বাক্য বা অনুচ্ছেদ পুরোটা লিখতে হবে। বাক্য বা অনুচ্ছেদ
পুরোটা লিখতে হবে। আর এইখানে একটা ব্যাপার কি, তোমাকে অপপ্রয়োগের মধ্যে কি কি অপপ্রয়োগ দিবে, অপপ্রয়োগের মধ্যে তোমাকে কয়েক টাইপের অপপ্রয়োগ দিবে। একটা হচ্ছে বানানের ভুল দিবে, কয়েকটা অপপ্রয়োগ বা ভুল তোমাকে দিবে। বানানের ভুল তোমাকে দিবে হচ্ছে বাহুল্য দোষ। বাহুল্য দোষ মানে এটাকে ইংলিশে বলা হচ্ছে রিডান্ডেন্সি, ইংলিশে এটাকে বলা হচ্ছে রিডান্ডেন্সি, ঠিক আছে? একই জিনিস বারবার, একই অর্থবোধক জিনিস, একই আহারে একই অর্থবোধক শব্দ একাধিকবার, এই জিনিসটা দিবে বাহুল্য দোষ। তারপর তোমাকে দিবে হচ্ছে বানানের ভুল তো বললাম, তারপর হচ্ছে শব্দের অপপ্রয়োগ, শব্দের অপপ্রয়োগ। আর হচ্ছে শব্দের অপপ্রয়োগের মধ্যে তোমার ভুল শব্দ বসানো বা শব্দে দেখা যায় বিশেষের জায়গায় বিশেষণ, বিশেষণের জায়গায় সর্বনাম, এগুলো বসানো, এই কাজটা করে। বাহুল্য দোষ বলতে যে একই সাথে একই অর্থবোধক জিনিস একাধিকবার করে, বানানের অর্থ ভুল করে। আর যেটা বসায় সেটা হচ্ছে তোমার ইয়া করে, কি বলে ওটাকে, ভুল উপমা। এই কয়েকটা জিনিসই দেয়, এই কয়েকটা জিনিসকে শুদ্ধভাবে প্রয়োগ করতে হয়, ঠিক আছে? সো আমি যদি একটু দেখাই তোমাদেরকে, মেইনলি এখানে দেখানোটা হচ্ছে কি এইখানে কোনো রুলস নাই, ঠিক আছে? এই জায়গাটার কোনো রুলস নাই। এখানে মানে হচ্ছে তোমাকে যে জিনিসগুলো বুঝতে হবে, তুমি ব্যাকরণ কতটুকু ভালো জানো সেটার উপর। তবে এইখান থেকে ব্যাপারটা হচ্ছে কি, এখান থেকে সুবিধার যেটা ব্যাপার সেটা হচ্ছে এখান থেকে কমন মিস্টেক্স কিছু আছে, কমন কিছু মিস্টেক্স বা অপপ্রয়োগ আছে, কমন মিস্টেক্স বা অপপ্রয়োগ থাকে যেগুলা প্রতি বছর বারবার রিপিট হয়, প্রতি বছর রিপিট হয়, প্রতি বছর রিপিট হয়, ঠিক আছে? সো এইগুলো যদি তুমি ভালো করে পড়তে হয়, যেমন আমি 50-60টার মতো আনছি কোয়েশ্চেন। সো তুমি যদি এইগুলাকে ভালো করে বুঝো, তুমি যদি এগুলোকে বুঝে বুঝে প্র্যাকটিস করতে পারো, আরও বোর্ড কোয়েশ্চেন আছে, আরও 100টার মতো, মানে টোটাল 150টার মতো আছে। সো আমি 50টা নিয়েছি, তুমি 50টা যদি বুঝতে পারে, 50টা আমি কি দেখেছি, তুমি যদি এইটাকে প্রপারলি মাথায় নিতে পারো, বাকি যেগুলো আসবে, বাকি যেগুলো সলভ করা থাকবে সেগুলো তুমি অটোমেটিক নিজেই সলভ করতে পারো, তোমার এই সেন্স দ্বারা যাবে, বুঝতে পারছো? ইভেন বাক্য শুদ্ধিকরণ, এই যে এইগুলো বললাম, এগুলো বাক্য শুদ্ধিকরণেও দিবে, অনুচ্ছেদ শুদ্ধিকরণেও দিবে। সো তুমি যদি বাক্য শুদ্ধিকরণ ঠিক মতো পারো, তুমি অনুচ্ছেদ ইজিলি শুদ্ধিকরণ করতে পারবা। সো কথা না বারে আমরা চলে যাই। দেখো জিনিসটা কি, অপসর্গ অপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ। যেমন এখানে বলছে তার বইমাত্র সহোদর ডাক্তার, বইমাত্র সহোদর। আচ্ছা, এখানে আরেকটা জিনিস যেটা আমি বলছি, একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, আরেকটা জিনিস যেটা বসে না, ভুল উপমা বা হচ্ছে অর্থের অসঙ্গতি। এই জিনিসটা আমি বলতে ভুলে গেছি, অর্থের অসঙ্গতি, যে অর্থে দিক দিয়ে সঙ্গত হয় না, অর্থের মধ্যে একটা মানে ঝামেলা। যেমন দেখো বইমাত্র মানে কি, একই মায়ের না, বইমাত্র মানে একই মায়ের না, কিন্তু সহোদর মানে আবার একই পেটের ভাই বোন। সো বইমাত্র হইলে সহোদর হবে না কখনো, বইমাত্র ভাই সহোদর ভাই হয় না। সো হয় বইমাত্র হবে না এই সহোদর হবে, যেখানে একটা হবে। তো যদি কেউ লিখে তার সহোদর ডাক্তার, এটাও হবে। যদি কেউ লিখে তার বইমাত্র ভ্রাতা বা তার বইমাত্র ভাই ডাক্তার, এটাও হবে, ঠিক আছে? কিন্তু বইমাত্র সহোদর এটা হবে না। উপরোক্ত বাক্যটি শুদ্ধ নয়, এখানে কি হয়েছে, এখানে বানান ভুল হয়েছে, এখানে বানান ভুল হয়েছে, এখানে উপরোক্ত না, এখানে হবে উপরযুক্ত বাক্যটি শুদ্ধ নয়, ঠিক আছে? এখানে হবে উপরযুক্ত বাক্যটি শুদ্ধ নয়। তারপর হচ্ছে সাবধান পূর্বক চলবে, সাবধানের সাথে পূর্বক দরকার নেই, সতর্কতা পূর্বক হয়, ঠিক আছে? কিন্তু সাবধান পূর্বক হয় না, সাবধানে চলবে হয়, সাবধানে চলবে হয়, ঠিক আছে? তারপর সপরিবার আনন্দের, এখানে বানান ভুল, এখানে সপরিবারের সয় বা হবে না, শুধু স হবে, সপরিবারে আমন্ত্রিত। কুপুরুষের মতো কথা বলছে, এখানে কুপুরুষ না, এখানে হবে কাপুরুষ, এখানে কুপুরুষ হবে না, এখানে হবে কাপুরুষ, ঠিক আছে? এখানে হবে কাপুরুষ। তারপর কাপবোর্ডের উৎকর্ষতা প্রশংসনীয়, এই যে এখানে বানান ভুল, এখানে উৎকর্ষতা হবে না, এখানে হবে উৎকর্ষ, উৎকর্ষই হবে, উৎকর্ষতা না, এখানে উৎকর্ষই হবে, ঠিক আছে? এখানে উৎকর্ষই হবে, এখানে তাটা হচ্ছে এক্সট্রা, এটাকে বলে বাহুল্য দোষ। একে তো উৎকর্ষ বলাই হয়েছে, আবার বলে দিচ্ছে তো এক আর তা, তো উৎকর্ষ হবে, কাপবোর্ডের উৎসর্গ উৎকর্ষ প্রশংসনীয়, ওকে? বৃক্ষটি সমূল সহ উৎপাটিত হয়েছে, সমূল সহ না, কারণ দেখো সমূল সহ কেন হবে না, মূল সহ মানে কি, উইথ রুট, যদি আমি ইংলিশ দিয়ে বুঝাই। আবার আমি বলতেছি সমূল, সপরিবারে মানে পরিবার সহ, এই সমূল মানে হচ্ছে আবার মূল সহ বা এই যে উইথ রুট। সো আমি যদি
একবার সমূল বলে আবার বলি সমূল সহ, এটা কি হয় তোমরা বলো? সমূল কিন্তু আমি একবার বলছি, আবার যদি সহ সহ দেই তো দুইবার সহ হয়ে যেতেছে, দুইবার উইথ ওয়ার্ডটা ইউজ হতেছে, এইটাকে বলা হয় বাহুল্য দোষ। একই জিনিস দুইবার, এটাকে বলা হয় বাহুল্য দোষ। এই বাহুল্য দোষ থাকলে সেটাকে আমাদের ঠিক করে দেবো, হয় বলা হবে মূল সহ উৎপাদিত হয়েছে, অথবা বলতে হবে সমূলে উৎপাদিত হয়েছে। সমূল সহ যদি বলি এটা হবে ভুল। সেম জিনিস তৎকালীন সময়, তৎকালীন মানে কিন্তু দ্যাট টাইম। আবার আমি বলতেছি সময়, তো সময় এখানে হবে না, এখানে হবে শুধু তৎকালীন, ঠিক আছে? এখানে হবে শুধু তৎকালীন বা শুধু তৎকালে, তৎকালে তার ভূমিকা সমালোচিত হয়েছে। পরেরটা দেখো, তাকে দেখে আমি আশ্চর্য হয়েছি, আশ্চর্য না, এটা হবে আশ্চর্যান্বিত। এই জিনিসটা একটু খেয়াল রাখো, আশ্চর্যান্বিত। এরকম কিছু কিছু থাকে যে আমরা নর্মালি খুব ইউজ করি, বাট অ্যাকচুয়ালি সেটা ভুল। বিধি লঙ্ঘন হয়েছে, লঙ্ঘন হচ্ছে তোমার লঙ্ঘন হচ্ছে তোমার কি বলা যায়, বিশেষ্য। সো বিশেষ্য এখানে হবে না, এখানে বিধি নিজেই বিশেষ্য, বিশেষ্যের পর আবার বিশেষ্য হবে না, বিশেষ্যের পর ক্রিয়া বসবে। সো লঙ্ঘনের ক্রিয়াপদ হচ্ছে লঙ্ঘিত, লঙ্ঘিত, লঙ্ঘিত হবে, ঠিক আছে? তারপর চোখে হলুদ ফুল দেখছি, এটা হলুদ ফুল না, এটা আবার চোখে সর্ষে ফুল দেখছি। এটা আমি একটা জিনিস বলিনি, সেটা হচ্ছে প্রবাদ। হুবহু বসাতে হবে, অন্যথা ভুল হবে। প্রবাদ হুবহু বসাতে হবে, অন্যথা ভুল হবে। প্রবাদে তুমি যদি বলো যে, মানে কি বলা যায়, তুমি যদি অকাল কুষ্মান্ডা জায়গায় অন্য কোনো মানে সিনোনিম ইউজ করা হবে না। তুমি যদি আমড়া কাঠের ঢেকির জায়গায় তুমি যদি বলো যে আমড়া কাঠের লাঙল, হবে না। তুমি যদি আমড়া কাঠের জায়গায় বলো চেলা কাঠের লাঙল বা চেলা কাঠের ঢেকি, হবে না। তোমাকে অ্যাকচুয়ালি যেটা প্রবাদ, অ্যাকচুয়ালি যেটা বাগধারা, অ্যাকচুয়ালি যেটা বাগধারা বা অ্যাকচুয়ালি যেটা প্রবাদ, বাগধারা বা প্রবাদ, এইগুলো তোমাকে হুবহু বসাইতে হবে, অন্যথা ভুল হবে। এগুলো হুবহু যা আছে তাই হবে, ঠিক আছে? আবার যে একথা প্রমাণ হয়েছে, প্রমাণ হচ্ছে বিশেষ্য, কিন্তু প্রমাণ হবে না, এটা ক্রিয়াপদ হবে, এই জন্য হবে একথা প্রমাণিত হয়েছে। সপরিবারে ঢাকা এসেছেন, ওই যে সপরিবারে আমন্ত্রিত, দেখছো একই জিনিস, দুইটা কিন্তু দুই বোর্ডে আসা, বাট একই জিনিস রিপিট হয়েছে, জাস্ট একই ভুল তোমাকে ওয়ার্ড চেঞ্জ করে বাক্য চেঞ্জ করে দিবে। তুমি দেখবা যে এই জিনিস কমন এসে পড়ছে, এমন না যে এটা পারলে তুমি অন্যগুলো প্র্যাকটিস করতে পারবা, অন্যগুলোর জন্য তোমার সেন্স দাঁড়াবে, ব্যাপারটা এমন না, ঠিক আছে? তোমার এইগুলাই দেখা যায় ঘুরে ফিরে আসে, এইগুলো করবা, আর আরো কিছু বোর্ড কোশ্চেন আছে সেগুলো করে ফেলবা, দেখবেন ইনশাআল্লাহ তুমি মোটামুটি অপপ্রয়োগ শুদ্ধ কিরকম হয় না হয় বুঝে গেছো। তার পানিতে সমাধি হয়েছে, পানিতে সমাধি আমরা বলতে পারি, কিন্তু পানিতে সমাধির যেহেতু একটা সুন্দর মানে কি বলা যায়, একটা অর্থ আছে, সুন্দর একটা শব্দ আছে, সো এই শব্দটা আমরা ইউজ করবো সলিল সমাধি। শুধু পানিতে সমাধি এর জন্য ভুল হবে, আমাদের লিখতে হবে সলিল সমাধি হয়েছে, পানিতে সমাধি না। পানিতে কখনো সমাধি হয় না, পানিতে মৃত্যু হয়, সমাধি হয় সলিলে আর মৃত্যু হয় পানিতে, ঠিক আছে? সো এই জন্য এটা হবে সলিল সমাধি, নট পানিতে সমাধি। চলো পরেরটা দেখি। দেশের উন্নয়নের গতি ত্বরান্বিত করার জন্য আমাদের দেশের সকল পর্যায়ে কৃচ্ছতা সাধন প্রয়োজন। আচ্ছা, কৃচ্ছতা সাধন না, হবে কৃচ্ছ সাধন, কৃচ্ছ সাধন, ঠিক আছে? কৃচ্ছতা সাধন না, এটা হবে কৃচ্ছ সাধন। কৃচ্ছ সাধন মানে হচ্ছে তোমার কষ্ট সাধন। কৃচ্ছ বলতে এখানে মেনলি বোঝানো হয়েছে কষ্ট, ঠিক আছে? কৃচ্ছ বলতে এখানে হচ্ছে কষ্ট, বা যদি আমি আরেকটু সুন্দরভাবে বলি ত্যাগ, ত্যাগ স্বীকার। দেশের উন্নয়ন ত্বরান্বিত করার জন্য আমাদের সবার ত্যাগ স্বীকার করতে হবে। তারপর এই জিনিসটা হচ্ছে এখানে ব্যাখ্যা হচ্ছে কৃচ্ছ মানে ত্যাগ, সো কৃচ্ছ সাধন করতে হবে। স্যারের কথা প্রমাণ হয়েছে না প্রমাণিত হয়েছে, একটু আগে দেখে আসলাম, প্রমাণ হয়েছে না প্রমাণিত হয়েছে, ঠিক আছে? তারপর হচ্ছে সকাল সকাল চারাগুলো বপন করা হলো, চারা বপন হয় না, এই জিনিসটা হচ্ছে ভুল। কি তোমার ইয়া বীজ হয় বপন, বীজের সাথে হচ্ছে বপন, আর চারা হচ্ছে রোপণ, ঠিক আছে? বীজকে সবসময় বপন করা হয়, বীজকে কখনো রোপণ করা হয় না, বীজকে বপন করা হয় আর চারাকে রোপণ করা হয়, ঠিক আছে? এই জিনিসটা খেয়াল রাখবা, বীজকে করা হয় বপন, চারাকে করা হয় রোপণ। বতে বীজ, বতে বপন, চারায় আছে র, রোপণে আছে র, সেভাবে মনে রাখতে পারো, চারা রোপণ, আর বীজ হলে বপন, ঠিক আছে? অপরাহ্ন লিখতে অনেকেই ভুল করে, অপরাহ্ন লিখতে আছে, এখানে দুইটা বানান সেম হয়ে গেছে, একটা অপরাহ্ন বানান ভুল হবে, অপরাহ্ন এইরকম ভাবে হচ্ছে ভুল বানানটা, অ্যাকচুয়াল বানান হচ্ছে এইটা, ঠিক আছে? সো অপরাহ্ন লিখতে অনেকেই ভুল করে, এখানে আমি টাইপিং এর জিনিসটা ভুল করে ফেলছি, অপরাহ্ন লিখতে অনেকেই ভুল করে, এটা হচ্ছে সঠিকটা। সকল ছাত্ররাই দেশের ভবিষ্যৎ, এখানে দেখো একে তো সকল বলছে আমি প্লুরাল, আবার বলছে ছাত্ররাই, ডাবল প্লুরাল হয়ে গেছে, এখানে হচ্ছে ডাবল প্লুরাল হয়ে গেছে, এখানে ডাবল প্লুরাল হয়ে গেছে, এই জিনিসটা হবে না, দুইবার বহুবচন হবে না, এখানে হবে সকল ছাত্রই বা ছাত্ররাই, সকল ছাত্রই বা ছাত্ররাই দেশের ভবিষ্যৎ, ঠিক আছে? প্রাণী বিজ্ঞানের তিনজন শিক্ষকই গুণী সমাবেশে যাবেন।
প্রাণীবিজ্ঞানের 3জন শিক্ষকই গুণী সমাবেশে যাবেন। সবই তো ঠিক আছে, ভুলটা কোথায়? 3জন শিক্ষক ঠিক আছে, 3জন শিক্ষক বলেছে, 3জন শিক্ষকরা বলেনি গুণী সমাবেশ, সব ঠিক আছে। ভুলটা হচ্ছে প্রাণী বানানটায়, বানানে, ওই যে বলছিলাম বানানে ভুল। প্রাণীতে দীর্ঘিকার এবং রস্বীকার দুইটা ওয়ার্ডই সঠিক। এরকম ক্ষেত্রে নিয়ম আমি বাংলা বানানে পড়েছিলাম যে যেসব শব্দের ক্ষেত্রে রস্বই এবং দীর্ঘই দুইটাই সঠিক, হ্রস্ব এবং দীর্ঘ দুইটাই সঠিক, সেই সব ক্ষেত্রে বাংলা একাডেমির প্রমিত নিয়ম হচ্ছে সেই সব শব্দের ক্ষেত্রে মানে মতানৈক্য বা কি বলা যায়, একটা দেখা যায় একজন এক একটা ইউজ করবে, এই ভ্রান্তি এড়ানোর জন্য বা এই প্যারাডক্সটা এড়ানোর জন্য সঠিক বানান ধরা হয়েছে রস্বীকার এবং রস্যকার। দীর্ঘিকার এবং দীর্ঘকার ইউজ করাটা বর্তমানে হবে অপপ্রয়োগ, ভুল না, হবে অপপ্রয়োগ। একটা হচ্ছে ভুল আর একটা হচ্ছে অপপ্রয়োগ, মানে ভুল প্রয়োগ বা মানে যে প্রয়োগটা শুদ্ধ না, অশুদ্ধ প্রয়োগ। ঠিক আছে, এখানে যদি আমি দীর্ঘিকার বসে এটা ভুল হবে না, এটা অপপ্রয়োগ, এটা অশুদ্ধ প্রয়োগ হবে, শুদ্ধ হবে না। শুদ্ধ হবে যখন আমি রস্বীকার বসাবো। প্রাণী বিজ্ঞানের বেপরোয়া গাড়ি চালাবেন না হবে না, বেপরোয়া ভাবে গাড়ি চালাবেন না, এটা হবে বেপরোয়া ভাবে বসবে, কারণ বেপরোয়া মানেই তো একটা অ্যাডজেক্টিভ। তো কিভাবে বেপরোয়া ভাবে চালাবেন না। সকাল হইতে বৃষ্টি হচ্ছে, সকাল হইতে, আচ্ছা ভুলটা কোথায়? সকাল হইতে বৃষ্টি হচ্ছে, আমি বললাম যে এখানে হচ্ছে, কিন্তু এখানে বললাম হইতে। সাধুচলিতের মিশ্রণ, সাধুচলিত মিশ্রণ, এই যে সাধুচলিত যে মিশ্রণ, ঠিক আছে, একটা হচ্ছে খুবই সাধু ভাষায় বলা, আরেকটা হচ্ছে তোমার কি বলে, আরেকটা হচ্ছে চলিত ভাষায় বলা। এই জিনিসটা যখন ঘটে সেটা হয় ভুল, হয় পুরোটা সাজাতে হবে যে সকাল হইতে বৃষ্টি হইতেছে, অথবা হবে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। ঠিক আছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে হবে, অথবা সকাল হইতে বৃষ্টি হইতেছে হবে, যে কোনো একটা জিনিস হবে। সো এটাকে আমরা বলি হচ্ছে গুরুচণ্ডালী দোষ, এটাকে আমরা বলি হচ্ছে গুরুচণ্ডালী দোষ। ক্লাস 7-এ খুব সম্ভবত গুরুচণ্ডালী নামে তোমাদের একটা গল্প ছিল, ব্যাগ্রহণ করলো, মনে আছে কিনা জানি না, আমার খুবই জোশ লাগতো কবি, গল্পটা চমৎকার লিখছিল শিবরাম চক্রবর্তী। শিবরাম চক্রবর্তীর লেখাগুলো যদি কখনো ফ্রি টাইম পাও পড়ো, মানে চমৎকার লেখেন। ওনার লেখা হচ্ছে গুরুচণ্ডালী। সো যাই হোক, এখানে হচ্ছে সাধুচলিত মিশ্রণকে গুরুচণ্ডালী বলা হয়। একের লাঠি দশের বোঝা না, দশের লাঠি একের বোঝা, এখানে লেখাই হয়েছে ভুল, দশের লাঠি একের বোঝাবে। তাহারা মাঠে খেলা করছে, হচ্ছে যেটা বললাম এখানেও গুরুচণ্ডালী হয়েছে, যে তোমার করছে হচ্ছে চলিতে, কিন্তু তাহারা হচ্ছে সাধুতে, এটা এখানে তাহারা না, এটা হবে তারা। প্রথম সাক্ষী মিথ্যা সাক্ষী দিয়েছে, সাক্ষী মানেও মানুষ, আবার মিথ্যা হচ্ছে সাক্ষী, ব্যাপারটা এমন না দুই জায়গায় সাক্ষী হবে না। যখন মানুষকে বোঝাবে তখন হবে সাক্ষী, আর যখন সে তার সাক্ষ্যটা বা তার ইয়াটা দিবে, অ্যাপিলটা দিবে, তখন হবে সাক্ষ্য। সে সাক্ষ্য দিবে, সাক্ষী না। ঠিক আছে, আমরা সাক্ষ্য দিব, মিথ্যা সাক্ষ্য দিছে প্রথম সাক্ষী। তো এটা ঠিক আছে, কিন্তু সাক্ষী দেওয়া হয় না, সাক্ষ্য দেওয়া হয়। ঠিক আছে, এরকম কিছু কিছু ছোট ছোট জিনিস তুমি যদি খেয়াল রাখতে পারো, তুমি মোটামুটি সবই পারবা। তো আর যদি কিছু থেকে বাংলাদেশ একটি উন্নতশীল না, বাংলাদেশ একটা উন্নয়নশীল দেশ। উন্নতশীল না, উন্নয়নশীল হবে, উন্নয়নশীল হবে, উন্নয়নশীল হবে। তারপরে যে কুরবানি গেল, কুরবানিতে দেখবা কি লেখা থাকে, একটা বিরাট গরু ছাগলের হাট। বিরাট গরু ছাগলের হাট মানে কি? গরু ছাগল বিরাট না, হাটটা বিরাট, মানে বিরাট গরু ছাগলের হাট মানে হচ্ছে হাট ছোট, গরু ছাগল বিরাট। আমরা যেটা বলি যে হচ্ছে খাঁটি গরুর দুধ, আমরা এরকম একটা কথা বলি হচ্ছে খাঁটি গরুর দুধ। গরু তো খাঁটি, খাঁটি গরুর দুধ মানে তো কথাটা ঠিকই, গরু তো খাঁটি, কিন্তু আমার তো গরু খাঁটি লাগবে না, আমার গরু যেমন হোক আমার দুধটা খাঁটি লাগবে। গরু খাঁটি হোক ভেজাল হোক সেটা তো কোশ্চেন না, আমার লাগবে দুধটা খাঁটি। সো এখানে হবে গরুর খাঁটি দুধ। ঠিক আছে, আমি একটু আলাদা করে লিখি, এখানে হবে গরুর খাঁটি দুধ। তারপর গরু, বিরাট গরু ছাগলের হাট না, এখানে হবে গরু ছাগলের বিরাট হাট। যেমন আমরা বলি না খাঁটি গরুর দুধ, এখানে খাঁটি গরুর দুধ না, এটা হবে, এটা হচ্ছে ভুল, বলতে হবে গরুর খাঁটি দুধ, বলতে হবে গরুর খাঁটি দুধ। ঠিক আছে, এইরকম ছোটখাটো জিনিস আগে পরে করার কারণে, কারণ খাঁটি গরুর দুধ মানে কি, দুধ যেমনই হোক গরু খাঁটি, তুমি খাঁটি বলতে গরুকে খাঁটি বুঝেছো, কিন্তু এখানে খাঁটি তো গরুর কথা বলতেছে না, আমার তো মেইন টার্গেট গরু না, আমার মেইন টার্গেট দুধ, তো আমি বলবো খাঁটি দুধ। তারপর আমার গরু ছাগল বিরাট দিয়ে তোমার কাজ না, আমার হাটটা বিরাট বোঝানো দরকার, এই জন্য বিরাট গরু ছাগলের হাট না, হবে গরু ছাগলের বিরাট হাট। ঠিক আছে, কুরবানির আগে এটা বলা উচিত ছিল, কুরবানির আগে ক্লাসটা নিলে তোমরা ভুলটা আগে ধরতে পারতা। আবশ্যক ব্যয় কার্পণ্যতা অনুচিত, আচ্ছা এখানে কার্পণ্যতা হবে না, এখানে কার্পণ্যতা হবে না, হয় হবে কৃপণতা অথবা হবে কার্পণ্য, দুটোর মধ্যে যে কোনো একটা হবে, এটা বানানের ভুল হয়েছে। ঠিক আছে, এই দুটোর মধ্যে যেটাই লেখো সেটা সঠিক, কিন্তু একে তো লিখছো কার্পণ্য, লাস্টে লাগা দিছো তয়কার্তায়, কার্পণ্যতা ডাবল বিশেষ্য, এটা দিলে পুরো ছাড় দিবে মাইর, এটা ভুল, এটা পুরো ভুল। ঠিক আছে, আবশ্যক ব্যয় কার্পণ্য অনুচিত বা কৃপণতা অনুচিত,
গাছে কাঁঠাল গো মাথায় তেল না, গাছে কাঁঠাল গোফে তেল, ওই যে বললাম প্রবাদ যা আছে তাই লিখতে হবে। সমৃদ্ধশালী বাংলাদেশ আমাদের একান্তভাবে কাম্য। এখানে দুইটা ভুল আছে, সমৃদ্ধশালী না, সমৃদ্ধ বাংলাদেশ বা সমৃদ্ধিশালী বাংলাদেশ, ঠিক আছে? সমৃদ্ধিশালী বা সমৃদ্ধ, সমৃদ্ধর সাথে শালী ওয়ার্ডটা যায় না, ঠিক আছে? সমৃদ্ধির সাথে যায়, অথবা শুধু সমৃদ্ধ হবে। সমৃদ্ধশালী বাংলাদেশ আমাদের একান্তভাবে না, একান্ত কাম্য। এটা হবে একান্ত কাম্য, এটা হবে একান্ত কাম্য, একান্ত ভাবে না, আমাদের একান্ত কাম্য। দরিদ্রের কথা বাসি হলে ফলে না, এখানে বানান ভুল, অর্থের বলেছে এখানে বাসি হবে, আর দরিদ্র না, এখানে কাঙাল হবে, কাঙালের কথা বাসি হলে ফলে। তার সৌজন্যতায় মুগ্ধ হলাম, একে তো সৌজন্য, তারপর আবার তা লাগাইছে, তা হবে না, সুজন থেকে আসছে সৌজন্য, সেটা হবে সৌজন্য অথবা সুজন্যতা, তো সৌজন্যতা হবে না, ঠিক আছে? আমরা এই ভুলটা করি, সৌজন্যতা বলি, সৌজন্য হবে, তার সৌজন্যে মুগ্ধ হলাম। সারা জীবন ভূতের মজুরি না, সারা জীবন ভূতের বেগার খেটে গেলাম। এই যে এটা একটা প্রবাদের বা এটা একটা বাগধারার মতো, বাগধারা যা আছে তাই লিখতে হবে, মজুরি লিখলে হবে না। তাকে বাড়ি যাইতে দাও, তাহাকে হবে, কিন্তু তাহাকে লিখেনি, তাই এখানে হবে যেতে, তাকে বাড়ি যেতে দাও। ফলজ বৃক্ষ বেশি বেশি লাগাতে হবে, ফলজ না, এখানে হবে ফলদ বৃক্ষ, কারণ ফলজ মানে হচ্ছে ফলে জন্মে যায়, একটা গাছ কখনো ফলে জন্মায় না। আমরা বলছি ফলদ, আমাদের বলতে হবে ফলদ। ফলদ মানে হচ্ছে ফল দেয় যে, জলজ মানে জলে জন্মে যে, জলদ মানে জল দেয় যে, ঠিক আছে? ফলজ হচ্ছে ফলে জন্মে যে, ফলে জন্মাবে এমন গাছ আমাদের লাগবে না, ফল দেয় এমন গাছ আমাদের লাগবে, ফলদ গাছ লাগবে, ঠিক আছে? এই জিনিসটা খেয়াল রাখো, ফলদ হবে, ফলদ বৃক্ষ। বাংলা বানান আয়ত্ত করা বেশ কঠিন, কথা সত্য, বাংলা বানান আয়ত্ত করা বেশ কঠিন, বাংলা বানান ঠিক মতো খেয়াল না রাখলে আয়ত্ত করা বেশ কঠিন। এই জন্য এখানে তারা বাংলা বানান আয়ত্ত করতে আয়ত্ত বানানটাই উড়াই দিছে, আয়ত্ত বানান হবে তয় ত, তয় ব না। পরীক্ষার ফল প্রকাশ না, পরীক্ষার ফল প্রকাশিত হয়ে যায়, ওই যে বিশেষ ক্রিয়ার কথা যা বলছিলাম। নদীর জলে অস্তমান, অস্তমান না, হবে অস্তায়মান বা অস্তীয়মান সূর্য, অস্তীয়মান বা অস্তায়মান সূর্যের ছায়া পড়েছে, অস্তমান না, ঠিক আছে? অস্তমান হবে না। এরপর আর আছে? আচ্ছা, এরপর মানে এটাই আমাদের লাস্ট স্লাইড, যদি আমি ভুল না হই। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের এখানকার লাস্ট স্লাইড। আর এরপর হচ্ছে আমরা, আচ্ছা এখানে কি উপরযুক্ত, উপরোক্ত শুদ্ধ বানান উপরযুক্ত বা উপরি উক্ত হবে, হ্যাঁ উপরি উক্ত হবে। অপরাহ্ন শুদ্ধ বানান অপরাহ্ন, হ্যাঁ 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 এটাই হবে। বাংলা দেওয়ার আগের দিন বন্ধ, কিভাবে কি রিভাইজ দিব বুঝতেছো না? আচ্ছা, এটা নিয়ে আমি বলতেছি, বাংলা 2 এর আগে একদিন বন্ধ, এটা নিয়ে আমি ক্লাসটা শেষে লাস্টে বলতেছি, ঠিক আছে? ক্লাসটা শেষে লাস্টে বলতেছি। 42 মিনিট হয়ে গেছে, আর হয়তো 20 মিনিটও যাবে না, আরও আগে শেষ হয়ে যাবে, আমি এটা নিয়ে বলতেছি, সমস্যা নাই। আচ্ছা, বাংলা সেকেন্ডে কিছু পড়া তুমি আগে থেকে আগায় রাখবা, ঠিক আছে? বাংলা সেকেন্ডে কিছু কিছু পড়া তুমি আগে থেকে আগায় রাখবা, ওকে? সো আমরা যদি একটু দেখি, জাতীয় প্রেস ক্লাবে তিনি একটি সংবাদ সম্মেলনে বক্তৃতা দেন। দেখবা সব জায়গায় আমরা সংবাদ সম্মেলন সংবাদ সম্মেলন বলি, কিন্তু অ্যাকচুয়ালি সংবাদ সম্মেলন, সংবাদের সম্মেলন হয় সংবাদরা এসে বা নিউজগুলো এসে সম্মেলন করে না, যারা নিউজ রিপোর্টার, তারা জার্নালিস্ট, তাদের সম্মেলন হয়, সেটা হবে সাংবাদিক সম্মেলন। এটা সংবাদ না, এটা হবে সাংবাদিক সম্মেলন। তিনি আদালতে মিথ্যা সাক্ষী দিয়েছেন, সাক্ষী দিয়েছেন হবে না, সাক্ষ্য দিয়েছেন হবে, সাক্ষ্য দিয়েছেন হবে। ওই যে জিনিসগুলো এখন দেখো রিপিট হওয়া শুরু করছে, মাদকা শক্তি, মাদকের সাথে এই শক্তি না, মাদকা শক্তি বানান ভুল, এটা মাদকা শক্তি, এটা হবে। পৌষে বা অগ্রহাণে শীত যায় না, প্রবাদ ভুল, এটা মানে প্রবাদ ভুল, সেটা হবে এক মাঘে শীত যায় না। ঘটনাটি অত্যন্ত লজ্জাস্কর, অত্যন্ত লজ্জাস্কর, দুইটাই বানান ভুল, অত্যন্ত জায়গা হবে অত্যন্ত, লজ্জাস্কর জায়গা হবে লজ্জাকর বা লজ্জাজনক, বা লজ্জাজনক। শিক্ষক অন্যান্য বিষয়সমূহের আলোচনা করলেন, অন্যান্য বিষয়সমূহ না, হয় হবে অন্য অথবা হবে বিষয়সমূহ, ঠিক আছে? যে কোনো একটা, হয় হবে অন্যান্য বিষয়ের অথবা হবে অন্যান্য বিষয়সমূহের, ঠিক আছে? এই যে দেখো, হয় শিক্ষক অন্যান্য বিষয়ের আলোচনা করলেন অথবা অন্য বিষয়সমূহের আলোচনা করলেন, একে তো অন্যান্য, তার উপর বিষয়সমূহ, দুইটা একসাথে হবে না। লজ্জাস্কর ব্যাপার, ওই যে একটু আগে বললাম লজ্জাকর বা লজ্জাজনক, দেখছো একই জিনিস রিপিট। তিনি শিরোপীড়ায় ভুগছেন, শিরোপীড়ায়, শিরোপীড়া বানান ভুল, শিরোপীড়ায়, এটা হচ্ছে অ্যাকচুয়াল বানান, এটা হচ্ছে কারেক্ট বানান। তিনি বাঙালির সর্বশ্রেষ্ঠ সন্তান, বাঙালির সর্বশ্রেষ্ঠ না, এখানে এটা কেন ভুল বা কেন শুদ্ধ অ্যাকচুয়ালি মিনিংটা আমি বলতে পারছি না, এটা আমি নিজেও বুঝতে পারি না, এটা জাস্ট আমি মুখস্থ রাখছিলাম যে বাঙালির শ্রেষ্ঠ সন্তান, এখানে সর্বটা কেন হয় না এটা বলতে পারি না। আমার বাড়ি ঢাকায় নয় ময়মনসিংহ, আমার ঢাকা নয় ময়মনসিংহ, আচ্ছা এইখানে তো সব সেম, ভুলটা কোথায়
দেখতে মনে হবে আচ্ছা আমার বাড়ি ঢাকা না, ভাই ঢাকা না, পুরো ওয়ার্ড তো সেম, তাহলে ভুলটা কোথায় হয়েছে? এখানে বলা হচ্ছে ঢাকায়, ঢাকার লাস্টে একটা এ যুক্ত হয়েছে, সেখানে ময়মনসিংহ লাস্টে একটা এ যুক্ত হবে, এখানে এ যুক্ত হয়নি, এটা হবে ময়মনসিংহে, ময়মনসিংহে। এরকম ছোট ছোট জিনিসগুলো খেয়াল রাখতে হবে। তারপর যেখানে খাঁটি গরুর দুধ, একটু আগে যেটা বললাম, খাঁটি গরুর দুধ আর গরুর খাঁটি দুধ, গরুর খাঁটি দুধ পাওয়া যায়, খাঁটি গরুর দুধ তো বুঝলাম, তো গরু খাঁটি, আমার তো গরু খাঁটি দিয়ে লাভ না, আমার দুধটা খাঁটি লাগবে। সেখানে হচ্ছে আমার গরুর খাঁটি দুধ পাওয়া যায়। অদ্যাবধি, তার দেখা নেই না, এখানে একটা আকার হবে অদ্যাবধি, অদ্য থেকে অবধি, তো এটা হবে অদ্যাবধি, এটা সন্ধির ভুল লিখছে। অন্যভাবে প্রতি ঘরে ঘরে হাহাকার, অন্যভাবে প্রতি ঘরে ঘরে না, হয় হবে প্রতি ঘরে অথবা হবে ঘরে ঘরে, যে কোনো একটা। প্রতি ঘরে ঘরে দুইবার হবে না, এটা হচ্ছে বাহুল্য দোষ, এটা হচ্ছে বাহুল্য দোষ। একই সাথে দুইবার, একে তো বসছে প্রতি, আবার বসছে ঘরে ঘরে, এটা হবে না। সুশিক্ষিত ব্যক্তি মাত্রই স্বশিক্ষিত, প্রবাদ ছিল, এটা সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত, প্রবাদ ভুল হয়েছে, সো এটা হবে না। সব সব ছাত্ররা উপস্থিত হচ্ছে, একে তো সব, তার উপর ছাত্ররা, ডাবল প্লুরাল, বাহুল্য দোষ হবে না, হয় হবে সব ছাত্র অথবা হবে ছাত্ররা। তা আমি লিখবো সব ছাত্র উপস্থিত আছে, সব ছাত্র উপস্থিত আছে। বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর, বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর, এটা প্রবাদ ছিল, প্রবাদে ভুল, এটা হবে বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেয়, শ্রেয় হবে, ঠিক আছে, এখানে শ্রেয় বসবে। তুমি বলবা শ্রেষ্ঠতর ভুল কি? বিদ্যান মূর্খ অপেক্ষা যে শ্রেয়, এই ওয়ার্ডটা, এই শব্দ, এই বাক্যটা, ওয়ার্ডটা বলে, এই বাক্যটা একটা প্রবাদ, বা এই বাক্যটা একটা, মানে কি বল যে একটা উপদেশমূলক বাক্য থাকে না, যে এই বাক্যটা চেঞ্জ করে লিখলে যেমন সুশিক্ষিত লোক মানুষ অশিক্ষিত, একটা উক্তির মতো, তো উক্তি যেগুলো মনে পড়ছে, উক্তি বা কোট যেগুলো, এটা হুবহু তাই লিখতে হবে, তুমি চেঞ্জ করতে পারবে না। নিরোগী লোক প্রকৃত অর্থেই সুখী, নিরোগী লোক না, এটা হবে নিরোগ লোক, নিরোগ লোক বা যার অসুখ নাই, সে লোক প্রকৃত অর্থেই সুখী, ইয়েস, সে প্রকৃত অর্থেই সুখী। অসুস্থতা অনেক বড় একটা বিপদ এবং সুস্থতা আল্লাহর অনেক বড় একটা নিয়ামত, এটা অসুস্থ হইলে বোঝা যায়, ঠিক আছে। সো অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ যদি বাক্য থেকে আসে, এই কয়েকটা জিনিসই ঘুরে ফিরে আসবে, হয় বানান ভুল দিবে না, এরকম কমন জিনিসপত্র উল্টা পাল্টা করে দিবে। তুমি যদি এগুলো একটু খেয়াল রাখো, দেখবা তুমি ইজিলি তোমার বোর্ডে যাই আসুক তুমি ইনশাল্লাহ পারতেছো। এর হচ্ছে বাক্য পরিবর্তন, তোমাকে 7টা বা 8টার মতো বাক্য দিবে, সেখান থেকে তুমি 5টাকে শুদ্ধিকরণ করবা। আর যদি তুমি মনে করো যে না বাক্য আমি অনুচ্ছেদ শুদ্ধিকরণ করবো, তাহলে ভুলগুলা কোথায় কোথায় হয় সেটা তোমাকে দেখতে হবে। যেমন আমি যদি একটু তোমাকে বলি ভুলগুলা কোথায় কোথায়, অনুচ্ছেদটা দেখো, অনুচ্ছেদের ভুলগুলা কিভাবে করতে সেটা দেখাই তোমাকে। পুরো অনুচ্ছেদটাই শুদ্ধ করে আবার লিখতে হবে, শুধু তুমি ভুলগুলোকে আন্ডারলাইন করে, আচ্ছা ভুলটা হচ্ছে ইদানিং কালে লেখা, ইদানিং লেখা বা কালে লেখা, এটা হবে ইদানিং, এটা হবে ইদানিং, তুমি শুধু অ্যান্সার দিয়ে লিখে দিলা এক ইদানিং, একটা ভুল ইদানিং, না এরকম হবে না, তোমাকে পুরো জিনিসটা লিখতে হবে এবং ইদানিং কালে থেকে শুধু ইদানিং বসাতে হবে। ইদানিং ইংরেজি ধাঁচা বাংলা বলার অপচেষ্টা দেখা যাচ্ছে। বাংলা ভাষাভাষীর সংখ্যা প্রায় 25 কোটি। শুধুমাত্র গায়ের জোরে কাজ হবে না, আচ্ছা শুধুমাত্র গায়ের জোরে কাজ হবে না, এখানে শুধুমাত্র না, এখানে হবে শুধু গায়ের জোরে, হয় হবে শুধু অথবা হবে মাত্র, শুধুমাত্র একসাথে হবে না, শুধু গায়ের জোরে কাজ হয় না, মাত্র গায়ের জোরে কাজ হয় না, এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে, কেবল হবে, মাত্র না কেবল হবে, যে শুধু গায়ের জোরে কাজ হয় না, ঠিক আছে, এটা হবে শুধু গায়ের জোরে কাজ হয় না। পরীক্ষা চলাকালীন সময়, পরীক্ষা চলাকালীন সময়, ওকে, এখানে দুইবার লিখছে, এটা হবে পরীক্ষা চলাকালীন বা পরীক্ষা চলাকালে শিক্ষার্থীরা অনেক বেশি অমনোযোগী থাকে বলে বানান ভুল করে। সরকারি পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সর্বস্তরে বাংলা ভাষা চালু করতে হবে, ঠিক আছে। বিশ্বে বাংলা ভাষাভাষীর সংখ্যা প্রায় 25 কোটি। এখানে আমরা 3টা ভুল পাইছি, আর কোনো ভুল আছে? শুধুমাত্র গায়ের জোরে কাজ হয় না, পরীক্ষা চলাকালীন সময় 3টা ভুল পাওয়া গেছে। পরীক্ষা চলাকালীন সময় শিক্ষার্থীরা অনেক বেশি অমনোযোগী থাকে বলে বানান ভুল করে। সরকারি পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সর্বস্তরে বাংলা ভাষা চালু করতে হবে। এখানে আপাতত 3টা ভুল পেতেছে, ভুল আরো 2টা পাওয়ার কথা, এই মুহূর্তে ভুল তো আরো 2টা দেখতেছি না, আমি পরে দেখতেছি আচ্ছা ভুল 2টা আরো পাওয়া যায় কিনা। তবে এখানে আমি যা দেখতেছি এখানে আর কোনো ভুল নেই, এখানে ভুল মাত্র 3টাই। না এখানে আপাতত 3টা ছাড়া কোনো ভুল নাই, ঠিক আছে, এখানে 3টা ছাড়া কোনো ভুল নাই। যদি ভুল থাকে পরে সেটা আমরা পরে সংশোধন করব। সো আমরা পরে প্যাসেজে যাই, যে ভুলগুলো কিভাবে বের করবো। যেমন ছেলেটি ভয়ানক মেধাবী, এখানে ভয়ানকটা উপমার ভুল, এটা হবে যে অত্যন্ত, এটা হবে অত্যন্ত। তারপর হচ্ছে তার মেধা পরিদর্শন করে, তার মেধা পরিদর্শন, মেধা কখনো পরিদর্শন বা এক্সিবিট করে না, মেধা হচ্ছে দেখে, সো পরিদর্শন করে, এটা হবে তার মেধা দেখে সবাই মুগ্ধ, তার মেধা দেখে সবাই মুগ্ধ। সকল শিক্ষকবৃন্দ মনে করেন, সকল শিক্ষকবৃন্দ ডাবল প্লুরাল, এটা হবে না, এটা হবে সকল শিক্ষক বা শিক্ষকবৃন্দ। সো এখানে কেউ
সকল শিক্ষকও লিখতে পারো, শিক্ষকবৃন্দ লিখতে পারো, সকল শিক্ষক বা শিক্ষকবৃন্দ, সকল শিক্ষক বা শিক্ষকবৃন্দ। ঠিক আছে, অদূর ভবিষ্যতে সে অসামান্য সফলতা না, সে অসামান্য সফলতার সাথে অসামান্য সফলতার সাথে হবে সে, মানে কি বলা যায়, সে অসামান্য সফলতা না, সরি সরি এখানে ভুলটা অন্য জায়গায় হয়েছে, অসামান্য সফলতা হবে, সাফল্যতা না, অসামান্য সফলতা হবে, এটা হবে অসামান্য সফলতা বা অসামান্য সাফল্য বয়ে আনবে, যা ইতিপূর্বে এ প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীর পক্ষে সম্ভব হয়নি। ইতিপূর্বে বলা আছে, এটা হচ্ছে বানানের ভুল, আমরা বানানে পড়ছিলাম, এটা হবে ইতপূর্বে। এই যে 5টা ভুল আমরা পেয়ে গেছি, এই 5টা ভুল তুমি জাস্ট ঠিকঠাক করে পুরো প্যাসেজে লিখে দিবা, 5-এ 5 কনফার্ম। অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ থেকে মার্ক কাটা যাওয়ার সম্ভাবনা খুবই কম। ঠিক আছে, সো এইগুলো একটা হচ্ছে যশোর 17 আসছে। এবার দেখো আরেকটা দেখি, রাত জেগে ফেসবুক দেখে অনেক ছাত্ররা, আবার ডাবল প্লুরাল, অনেক ছাত্র দেখছো একই জিনিস বারবার রিপিট হয়, ডাবল প্লুরাল জিনিসটা কয়বার রিপিট দেখলাম এ পর্যন্ত। সো অপপ্রয়োগে কিন্তু বারবার রিপিট হয় জিনিসগুলো, কয়েকটা স্পেসিফিক অপপ্রয়োগ বারবার রিপিট হয়, ডাবল প্লুরাল বলো, বাহুল্য দোষ বলো, প্রবাদের ভুল বলো, তারপর শব্দ আগে পরে বলো, উপমার ভুল বলো, এরকম জিনিসগুলো বারবার রিপিট হয়। এখানে হবে ফেসবুক দেখে অনেক ছাত্র নিজেদের শরীরের ক্ষতি করছে, এতে তারা যেমন মানসিক দৌর্বল্যতা না হয়, হবে দুর্বল্য অথবা দুর্বলতা। সো আমি বলবো মানসিক দুর্বলতা লিখতে হবে, যে শব্দটা আমরা নর্মালি বেশি ইউজ করি সেটাই লিখবো, মানসিক দুর্বলতায় যা ভুগছে, তেমনি পড়াশোনা হচ্ছে অমনোযোগী, এটা হবে গয় দীর্ঘিকার, বানান ভুল। সো 1টা 2টা 3টা ভুল পাওয়া গেছে। তাছাড়া আবশ্যকীয় প্রস্তুতি না, এটা হবে আবশ্যক প্রস্তুতি। তাছাড়া আবশ্যক প্রস্তুতির অভাবে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন, এখানে কাঙ্ক্ষিতটা আমার বানানে মানে লিখতে, এটা টাইপিং মিস্টেক, এটা কিন্তু টাইপিং মিস্টেক। ঠিক আছে, কাঙ্ক্ষিতটা টাইপিং মিস্টেক হয়ে গেছে, কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে না পেরে অনেকেই চোখের সর্ষে পুষ্প না চোখের সর্ষে ফুল হবে, চোখের সর্ষে ফুল হবে, চোখের সর্ষে ফুল। ঠিক আছে, চোখের সর্ষে ফুল, চোখের সর্ষে ফুল দেখে অনেকেই আছে চোখের সর্ষে ফুল দেখে, চোখের সর্ষে ফুল মানে কি, সে হতবুদ্ধি হয়ে যায়। ঠিক আছে, চোখের সর্ষে ফুল এটা কিন্তু একটা প্রবাদ বা বাগধারা। সো বাগধারা যেমন তেমনই বলছিলাম, যেহেতু পুষে বসে এটা ভুল হবে। সো 1টা ভুল, 2টা ভুল, 3টা ভুল, 4টা ভুল, 5টা ভুল, 5টা ভুল পেয়ে গেছি। এই 5টা ভুল ঠিকঠাক করে প্যাসেজ লিখে দিবা, তোমার 5-এ 5 কনফার্ম। ঠিক আছে, সো অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ কিন্তু এ পর্যন্ত, খুব বেশি কিছু জিনিসপত্র নাই, প্র্যাকটিস করলে জিনিসগুলো একটু বুঝে কয়েকবার করলে জিনিসগুলো ক্লিয়ার। ঠিক আছে, সো অপপ্রয়োগ নিয়ে কারো কোনো কনফিউশন, কারো কোনো ঝামেলা? বাংলা ভাষীর সংখ্যা, বাংলা ভাষাভাষীর জায়গায় বাংলা ভাষীর সংখ্যা, ইয়েস, এমডি কিরণ খান, চমৎকার, এই জিনিসটা ঠিক বলছে। বাংলা ভাষী হবে কিনা, বাংলা ভাষাভাষী সংখ্যা না, এটা হবে বাংলা ভাষীর সংখ্যা, এটা হবে বাংলা ভাষীর সংখ্যা, বাংলা ভাষীর সংখ্যা, ইয়েস, এটা একটা ভুল। সারা বিশ্বে বাংলা ভাষীর সংখ্যা প্রায় 25 কোটি। ঠিক আছে, প্রায় 25 কোটি। শুধুমাত্র গায়ের জোরে কাজ হয় না, পরীক্ষা চলাকালীন সময় শিক্ষার্থীরা অনেক বেশি অমনোযোগী থাকে বলে বানান ভুল করে। সরকারি পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ হয়েছে সর্বস্তরে বাংলা ভাষা চালু করতে হবে। ঠিক আছে, বাংলা ভাষীর সংখ্যা হবে। এছাড়া আর কোনোটা দিকে ভুল আছে? আমার তো মনে হয় না এদিকে আর কোনোটা আছে, কারণ 4টাই ভুল, কিছু কিছু সময় 4টাই ভুল দেয়। তো এ পর্যন্তই হচ্ছে ব্যাপার। আর মারিয়া হাসান আমাদের একটা কোশ্চেন করছিলেন যে বাংলা 2-এর আগে একদিন বন্ধ কিভাবে কি রিভাইজ দিব। আচ্ছা, বাংলা 2-এর আগে একদিন বন্ধ কিভাবে কি রিভাইজ দিবা, তাই না? সো আমি যদি একটু দেখাই, বাংলা পরীক্ষার আগে কেমনে কি রিভাইজ দিব আমি যদি একটু বলি। ধরো বাংলা পরীক্ষা তোমার হচ্ছে কত তারিখ, খুব সম্ভবত 2 তারিখ, খুব সম্ভবত 2 জুলাই। ঠিক আছে, বাংলা পরীক্ষা খুব সম্ভবত তোমার 2 জুলাই। সো তুমি 30 জুন পরীক্ষা দিয়ে আসতেছো, তোমার হাতে 30 জুন টাইম আছে, আর হচ্ছে 1 জুন টাইম আছে। তুমি কি করবা? এই 2 দিন তো রিভাইজ দিবা, 2 জুলাই, সরি জুন বলে, জুলাই। সো এইখানে যে জিনিসটা তুমি করবা সেটা হচ্ছে 30শে জুন তোমার কঠিন যেগুলো যেগুলো তোমার ভুল হয় সেরকম কঠিন টপিকগুলো দেখবা। যেমন 30শে জুন তুমি দেখলা হচ্ছে সমাস,
পরীক্ষা দিয়েছে 30 জুন দেখলে তুমি সমাস, উচ্চারণ বানানের মধ্যে তোমার উচ্চারণ অথবা বানান এই দুটার মধ্যে যে কোনো একটা দেখবা, উচ্চারণ বা বানান এদের মধ্যে যে কোনো একটা, যেটা তোমার ভুল বেশি হয় সেটা দেখবা, উচ্চারণ অথবা বানান। তারপর দেখবা হচ্ছে বাক্য পরিবর্তন, এটা রিভাইজ দিবা। আপাতত এই তিনটাই থাক। অথবা বাক্য পরিবর্তনের জায়গায় বা সমাসের জায়গায় যদি কেউ সমাস ভালো পারো তাইলে সে যেটা করবা, আচ্ছা সমাসের সাথে আমি বলবো না যে সেটা করবা না, এখানে আরেকটা জিনিস যেটা দেখবা, এই জিনিসটা দেখাটা জরুরি, সেটা হচ্ছে পারিভাষিক শব্দ। পারিভাষিক এই চারটা জিনিস তুমি ওই দিন রাতেই রিভাইজ দিয়ে ফেলবা, ঠিক আছে? ওই দিন রাতে রিভাইজ দিয়ে ফেলবা। আর নির্মিতি অংশ থেকে জাস্ট একটা জিনিস রিভাইজ দেবে, সেটা হচ্ছে প্রবন্ধ রচনা। প্রবন্ধ রচনা যত টাইপের যা আছে না আছে 30শে জুন দেখে ফেলো, কারণ রচনা দেখতে, রচনা আইডিয়া নিতে কিন্তু যথেষ্ট টাইম লাগে। তো টাইম কনজিউমিং যে ব্যাপার, সমাস পড়তে টাইম লাগে, বাক্য পরিবর্তন পড়তে টাইম লাগবে, পারিভাষিক পড়তে টাইম লাগবে, রচনা পড়তে টাইম লাগবে, এইগুলো তুমি 30শে জুন পড়ে ফেলো। আর 1লা জুলাই তুমি হচ্ছে বাকি সব পড়ো, ঠিক আছে? বাকি সব পড়ো। তুমি ব্যাকরণিক, তুমি শব্দ শ্রেণী দেখলা, উপসর্গ যদি দাও উপসর্গ দেখলা, অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ, এই যে অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ যেটা দেখলাম, অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ আধা ঘন্টার পর একটা অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ দেখলা। তারপর হচ্ছে তোমার নির্মিতির বাকি অংশ, ঠিক আছে? নির্মিতি বাকি অংশ দেখলা। এইভাবে তুমি তোমার পার্সোনাল রিভাইজটা সাজাইতে পারো। এবং এই পড়ার শেষে লাস্টে পারিভাষিকটা আরেকবার দেখবা, নাহলে পারিভাষিক ভুলে যাবা। পারিভাষিকটা আরেকবার দেখবা, পারিভাষিক শব্দ। আর রচনা যে আইডিয়াগুলো নিছো, সেই যে তুমি যেগুলো রচনা পড়ে যাও মতো সাজেশনের রচনাগুলো, ঠিক আছে? সাজেশন ইনশাল্লাহ আজকেই পেয়ে যাবা। সাজেশনের রচনাগুলো আবার দেখবা, আরেকবার দেখবা। এখানে তুমি মোটামুটি সাজেশনের ভিতরে বাইরে তুমি পুরো এটা নিয়ে ভালো করে জানলা, যে বাইরে আসলে তুমি যেন লিখতে পারো সেরকম ভাবে দেখলা। বাট এখানে তো তুমি সাজেশনের রচনাগুলো ভালো করে পড়ে নিলা, ওকে? আর 2 জেলা তো পরীক্ষাই, ঠিক আছে? তবু আমি বলবো পরীক্ষার দিন সকালে যদি রিভাইজ দিতে হয়, যেসব জিনিস তোমার ভুল হয়, ঠিক আছে, যা যা ভুলে যেতে পারো শুধু সেগুলা দেখবা, ঠিক আছে? যা যা ভুলে যেতে পারো শুধু সেগুলা দেখবা, শুধু সেইগুলা দেখবা, ঠিক আছে? যা যা ভুল যাইতে পারো একমাত্র সেগুলো দেখবা। আচ্ছা পারিভাষিকটা মনে আমার লেখার কারণে দেখা যাইতেছে না, পারিভাষিকটা আমি এখানে লিখে দিই। আমি মনে হয় আমার স্ক্রিনটা এদিক দিয়ে এসে রয়েছে, তো পারিভাষিকটা দেখা যাইতে না পারার কথা, ঠিক আছে? এই জন্য আমি পারিভাষিকটাকে এই পাশে নিয়ে আসি। আর আরেকটা জিনিস যেটা বলবো, এ তো গেল হচ্ছে তোমাদের 30 জুন এবং 1লা জুন তোমরা আগের দিন কিভাবে পড়বা। আরেকটা জিনিস যেটা হচ্ছে, তোমরা বাংলার আগের থেকে যদি রিভাইজে রাখতে চাও না, যে আমি কিছু আগে থেকে রিভাইজে রাখতে চাই, তো আগে থেকে রিভাইজ যদি দিতে চাও, আগে থেকে যদি রিভাইজ দিয়ে বা পড়ে রাখতে চাও, তাহলে আমি বলবো আগে থেকে পড়ে রাখবো হচ্ছে পারিভাষিক শব্দ, কারণ এটা 10 মার্ক। পারিভাষিক শব্দ 10 মার্ক। বারবার পারিভাষিক শব্দ কেন বলি, এই একটা বান্দা 10 মার্ক হোল্ড করে রাখছে, এবং একটা শব্দ লিখবে একটা করে মার্ক। তো তোমার মার্ক বুস্টিং করার জন্য পারিভাষিক শব্দ খুবই ক্রুশিয়াল। যদি পারিভাষিক শব্দ না দাও, অনুচ্ছেদ দাও বা অন্য কিছু দাও, ইটস আপ টু ইউ, বাট আমি বলবো পারিভাষিক শব্দ দিলে তুমি যদি এটার দিকে ফোকাস দাও তাহলে হবে। যদি পারিভাষিক শব্দ তুমি এদিকে না দেখো, তাহলে তুমি এখানে দেখবা অনুচ্ছেদ বা ভাব সম্প্রসারণ, তাহলে এখানে অনুচ্ছেদ না, এখানে দেখবা ভাব সম্প্রসারণ। যদি পারিভাষিক শব্দ অথবা ভাব সম্প্রসারণ, এই দুইটার মধ্যে যে কোনো একটা, ঠিক আছে? ভাব সম্প্রসারণ যদি পারিভাষিক না দাও, ভাব সম্প্রসারণ। আগের দিন রিভাইজ দিবা পারিভাষিক শব্দ। আর হচ্ছে রচনা যদি চাও দেখতে পারো। আর হচ্ছে ব্যাকরণের মধ্যে তেমন কিছু দেখার কি, ব্যাকরণ পারিভাষিক শব্দটা অবশ্যই দেখবা। আর হচ্ছে সমাসটা দেখবা, সমাসটা লাগবে, সমাসটা এলে ভুলে যাবা। যদি কেউ সমাস দাও, সমাস দেখবা। আর আর কি আছে দেখার মতো? আর হচ্ছে নির্মিতির যে অংশ তুমি আগে থেকে দেখতে চাও, নির্মিতির কিছু অংশ, এটা হচ্ছে তোমাদের উপর ছাড়লাম। নির্মিতির যে কোনো একটা, এটা হচ্ছে তোমরা যদি আগে থেকে রিভাইজ দিয়ে আগে রাখতে চাও, তাহলে এই জিনিসগুলো ফলো করতে পারো। এই 3টা জিনিস তুমি আগে থেকে দেখে রাখতে পারো। পারিভাষিক তো মাস দেখবাই, সাথে সমাসটা দেখলে দেখতে পারো। আর নির্মিতির যে কোনো একটা, যদি সমাসটা দেখো তাহলে নির্মিতির 2টা অংশ দেখবা, ঠিক আছে? সো সাজেশন হিসেবে মোটামুটি এটুকুই বলা, যে প্রিপারেশন নিলে তোমরা এইভাবে প্রিপারেশন নিতে পারো, এটা তোমার জন্য হেল্পফুল হবে, ঠিক আছে? আজকে 2টা ক্লাস নেওয়ার পর সবগুলা বাংলা ক্লাসের লিস্ট একসাথে পোস্ট দিলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আমি পোস্ট দিয়ে দিব ইনশাল্লাহ, ঠিক আছে? আমি পোস্ট দিয়ে দিব ইনশাল্লাহ। আর বাংলা ফার্স্টে এ প্লাস থাকার জন্য সিকিউ মিনিমাম কত মার্ক থাকতেই হবে, এটা একটু বুঝায় বললে ভালো হয়। বাংলা ফার্স্টের জন্য
ঠিক আছে, যেহেতু আজকে ফ্রি টাইম আছে একটু আলোচনা করি তোমাদের সাথে। বাংলা ফার্স্টের জন্য কই গেল, বাংলা ফার্স্টের জন্য হচ্ছে তোমার দেখো বাংলা প্রথম, এখানে ব্যাপারটা কি হয়, বাংলা প্রথমে সিকিউ আসে 7টা, ঠিক আছে, এখানে হচ্ছে 7 10 70, আর এমসিকিউ আসে 30টা, এটা হচ্ছে 30 একে 30, ঠিক আছে। এখন দেখো সৃজনশীল আমরা কি কি পার্ট পাই, ক খ গ ঘ। এখন তোমার কতে এক এক পাইতেই হবে, খতে 2 2 পাইতে হবে, এই 3 মার্ক তোমাকে মাস্ট, এই 3 মার্ক মাস্ট পাইতেই হবে, এই 3 মার্ক তোমাকে মাস্ট পাইতেই হবে। খতে তুমি যদি প্রপারলি সুন্দরভাবে গুছায় লিখতে পারো 2 লাইনে, সৃজনশীল কীভাবে লিখতে এটা নিয়ে ভিডিও দিব ইনশাল্লাহ, কীভাবে লিখতে এটা যদি তুমি সুন্দরভাবে মানে কিয়া করতে পারো, কীভাবে লিখতে হয়, যে তুমি যদি প্রথমে একটা লাইন দিয়ে যে অনুধাবন উত্তরটা আছে সেটা লিখে নিচে সুন্দরভাবে ব্যাখ্যা দিতে পারো, তোমার 2 মার্ক কনফার্ম। ক যদি তুমি প্রপার অ্যান্সার দাও কত 1 মার্ক কনফার্ম, সো 3 মার্ক মাস্ট, এইখানে 3 মার্ক তোমার পাইতেই হবে। গতে মাঝে মধ্যে 2 দেয়, মাঝে মধ্যে 3 দেয়, আর ঘতে 3 দেয়, ঠিক আছে। সো আমি এই জায়গায় মোটামুটি আমাকে 3 তুলতেই হবে, এই জায়গায় আমাকে মোটামুটি 3 তুলতেই হবে। যদি এই জায়গায় আমি 3 না তুলি, এই জায়গায় যদি আমি 2 পেয়ে যাই, তাইলে যেটা হবে আমারে কত পাবো, যদি দেখো এখানে যদি 1 2 2 3 যদি আমি এইভাবে মার্ক পাই তাহলে আমার টোটাল মার্ক আসে 8, আর যদি আমি 1 2 3 3 পাই তাহলে মার্ক আসে হচ্ছে আমার 9, কিন্তু যদি আমি এখানেও 2 পাই এখানেও 2 পাই মার্ক আসে পরে 7, সো আমার মিনিমাম 8 মার্ক লাগবে, ঠিক আছে। 3 মার্ক যদি মাস্ট হয়, এই 3 মার্ক তো আমি পাইলাম, বাকি এইখান থেকে এই দুইটা থেকে আমার মোটামুটি 5 তুলতে হবে, ঠিক আছে, 5 লাগবে, তাহলে আমি টোটাল পাবো হচ্ছে 8, ঠিক আছে। এই দুইটা মিলে আমি টোটাল পাবো হচ্ছে 8। এতে লাভটা কি হবে, এই যে আমি 8 পাইলাম না, এখন এই 8-এর মধ্যে, আচ্ছা আমি এখানেই দেখাই, এই যে 8 পেলাম, 5 9 তো হয়তো পাবো না, 9 সবগুলাই দিবে না, 9 সবাই পাইও না, 9টা আমি বাদ দিলাম, তবু দেখো কি হবে। আচ্ছা, সো এখন এইগুলো হচ্ছে আমাদের বেসিক রিভিউটা, এবার হচ্ছে আমি ইয়া করি, কি বলা যায়, এবার ব্যাপারটায় আসি। যদি আমি ক খ গ ঘ এইটাকে থেকে এখানে 1 এখানে 2 এখানে ধরলাম 2 3-এ 2 দিলে এখানে ধরলাম 3, ঠিক আছে, ক তো 1 মার্কের, এটা 2 মার্কের, এটা 3 মার্কের, এটা 4 মার্কের, আমি ধরলাম এখানে আমরা 3-এ 2 দিলে এখানে 4-এ 3 দিলে, এই যে 8 পাইলাম না, এই 8 পাওয়ার পর আমি যদি 60টা সৃজনশীলে 8 পাই, আমার আসবে 7 × 8 = 56। আর এমসিকিউতে আমার মিনিমাম মার্ক, আমি এমসিকিউতে মিনিমাম মার্ক আমি টার্গেট করে যাব 26 আউট অফ 30, এমসিকিউতে আমার মিনিমাম 26 আউট অফ 30 লাগবে। 26 আউট অফ 30 যদি আমি টার্গেট করে যাই, তাইলে হচ্ছে আমার মিনিমাম 26 আউট অফ 30 আমার টার্গেট থাকবে, তবে টার্গেট আমি নিয়ে যাবো 30 তোলা, কিন্তু 26 27-এর নিচে পাওয়া যাবে না। যদি আমি অ্যাটলিস্ট এমসিকিউতে 24ও পাইতে পারি, যদি আমি অ্যাটলিস্ট এমসিকিউতে 24ও পাই, তাহলে কি হয় আমার এখানে 80 এসে পড়ে, ঠিক আছে। বাংলা ফার্স্টে আমার মোটামুটি 80 এসে পড়তেছে, বাংলা ফার্স্টে মোটামুটি 80 এসে পড়তেছে। এখন ব্যাপারটা হচ্ছে কি, এইচএসসিতে বাংলা প্রথম ও বাংলা দ্বিতীয় এই দুইটার মার্ক একসাথে করে গ্রেড দেওয়া হয়, একসাথে করে গ্রেড দেওয়া হয়, ঠিক আছে, একসাথে করে গ্রেড দেওয়া হয়, একসাথে করে গ্রেড দেওয়া হয়। এর অর্থ তুমি বাংলা আর বাংলা প্রথম আর দ্বিতীয় মিলায় A+ পাইতে পারবা, ঠিক আছে, একসাথে করে গ্রেড দেওয়া হয়। তো তুমি চেষ্টা করবা বাংলা দ্বিতীয়তে যেন তোমার 85 থাকে, বাংলা দ্বিতীয়তে যেন তোমার 85 থাকে। তো বাংলা দ্বিতীয় যদি তোমার 85 থাকে, তাহলে যেটা হবে, এখানে যদি তোমার মার্ক কমেও যায়, তুমি টোটালে 160+ ভ্যারি করতে পারবা, তুমি টোটাল 160+ ক্যারি করতে পারবা, ঠিক আছে। বাংলা ফার্স্টে তোমার মিনিমাম একটা সেফ মার্ক তোলার ট্রাই থাকবে, এবং বাংলা সেকেন্ডে তুমি তোমার বেস্টটা তোলার ট্রাই করবা। আরে বাংলা সেকেন্ডে বেস্টটা তোলার জায়গা হচ্ছে, বাংলা সেকেন্ডে এই বেস্টটা তোলার জায়গা হচ্ছে ব্যাকরণ, কারণ ব্যাকরণ তো ব্যাকরণে 30-এর মধ্যে 30 তোলা কোনো ব্যাপার না, তুমি যদি অ্যান্সার ওভাবে করতে পারো ব্যাকরণে 30-এ 30 তোলা কোনো ব্যাপার না। প্লাস আচ্ছা, প্লাস এখানে হচ্ছে পারিভাষিক, আমি যেটা বললাম পারিভাষিক কেন দিই, তুমি যদি পারিভাষিক লেখো, পারিভাষিকে তুমি 10-এ 10 তুলতে পারবা, এখানে তোমার 100 মার্কের মধ্যে 40 মার্ক তোমার কনফার্ম, বাকি 60-এর মধ্যে, বাকি যে 60 আছে এই 60-এর মধ্যে 40 কি তুলতে পারবা না, এই 60-এর মধ্যে তুমি কি 40 তুলতে পারবা না, বলে 60-এর মধ্যে কি 40 তুলতে পারবা না, এখানে তোমার
সারাংশ সারমর্ম আছে, তারপর হচ্ছে ইয়া চিঠি আছে, তারপর হচ্ছে ইয়া প্রতিবেদন আছে, তারপর রচনা আছে, সংলাপ আছে। এইগুলা থেকে সবগুলা 10 10 করে মার্ক। তুমি যদি সবগুলা দেখো 7 করে পাইলা, তুমি এটায় 7, এটায় 7, এটায় 7, এটা 7 পেলা, কত হয়? 4 7 28। রচনা পেলা 12, 20-এর মধ্যে 12 দিবে না? সো এই যে 12 আর এখানে 28, এই 12 আর 28 কত হয়? 40 হয়। সো এই যে 40 তুমি পাইলে এইখানে ব্যাকরণে পুরো 40 আর 40, তোমার এখানেও 80 এসে পড়তেছে। তো আমি এটা কমায় বললাম, যদি তুমি সারাংশতে 8 পাও, প্রতিবেদন 8 পাও, এখানে কোনটা 7 জায়গায় 8 9 পাও, তোমার কিন্তু পুরো এক্সট্রা মার্কটা তোমার বাংলা ফার্স্টকে কমপ্লিমেন্ট করতেছে, ঠিক আছে? সো বাংলা ফার্স্টকে যে কমপ্লিমেন্ট করতেছে, সো তুমি এই দিকে তো মোটামুটি সাজেশনগুলো দেখে যাবা, ঠিক আছে? বাট ব্যাকরণ আর পারিভাষিক এই দুটো তোমার টপ নচ প্রায়োরিটি থাকবে, যেন এইখানে একটা মার্ক কম বেশি না হয়। তোমাদের ব্যাকরণের ক্লাসগুলো আমি কেন আগে নিয়েছি এত ডিটেলে, 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে আমি একটা টপিক কেন পড়াইছি, যেন এই টপিকে 30-এ 30 কারো মিস না হয়, 30-এ 30 যেন কারো মিস না যায়, ঠিক আছে? এটা তোমরা যাতে মিস না করো সেজন্য হচ্ছে তোমাদেরকে এই ক্লাসটা বা এইভাবে পুরো গুছা করা দেওয়া। সো আশা করি তোমাদের জন্য এই জিনিসটা হেল্পফুল হবে। তোমরা এখন জানাও যে জিনিসটা বুঝছো কিনা, ঠিক আছে? তোমাদের কাছে মোটামুটি জিনিসগুলো ক্লিয়ার কিনা। আমরা তাহলে ক্লাসটা আজকের মতো শেষ করে দিই। 12টার দিকে আমাদের আরেকটা ক্লাস হবে, সেটা হচ্ছে আমাদের বাক্য পরিবর্তনের ক্লাসটা, ঠিক আছে? তো আজকের ক্লাসটা তাহলে এ পর্যন্তই। উপসর্গ আর অপপ্রয়োগ তো দেখালাম, এবং সাথে তোমাদের কি বলা যায়, আলোচনাগুলো হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, তো ওয়েলকাম ভাইয়া। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা তাহলে এ পর্যন্তই সমাপ্ত করে দিচ্ছি, লাইভটা শেষ করে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।